আয়েন্দ্রি ভরার চোখে তাকায়। নিষ্প্রাণের মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সবই স্বাভাবিক। আয়েন্দ্রি চোখের পল্লব নাড়িয়ে বলল, আমার ভালো লাগে না, তাই উপরওয়ালা আমাকে পরিপূর্ণ পরিবার দিয়েছেন। প্রসন্ন হাসে আয়েন্দ্রি। আল্লাহের প্রতি শুক্রিয়া ওর উজ্জ্বল চোখে। একাধারে কথা বলতে থাকে আয়েন্দ্রি। নিষ্প্রাণ শোনা যাচ্ছে। চট করেই আয়েন্দ্রি বলল, আমি প্রশ্ন করে যাচ্ছি, তুই কিছু বল। নিষ্প্রাণ অনায়তন গলায় রয়ে শুয়ে প্রশ্ন করে। তোর ঠোঁটের লাল তিলটা কি জন্মগত? আয়েন্দ্রি থমকে যায়। তার স্থবির পদযোগগুলোর সহিত থেমে যায় নিষ্প্রাণ। কৌতূহলী চোখে তাকাতে দেখে গম্ভীর হয়ে আছে আয়েন্দ্রি। নিষ্প্রাণ অপ্রস্তুত হয়ে বলল, অ্যাকচুয়ালি নিষ্প্রাণের কথার মাঝে ফিক করে হেসে ফেলা আয়েন্দ্রি খিলখিলিয়ে বলল, এত কিছু রেখে তোর আমার ঠোঁটেই নজর পড়লো। এইটা আমার জন্মগতই। কেন? নিষ্প্রাণ অকস্মাৎ অবিশ্বাস্য কথা বলল, তোর মুখের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তোর ওই লাল তিলওয়ালা ঠোঁট। নিষ্প্রাণের বেফাঁস কথায় হতভম্ব হয়ে যায় আয়েন্দ্রি। গোলাপি রঙের বাগান বিন্যাস মৃদু পবনে উঠছে। সবুজ রঙের পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় সাজিয়ে রয়েছে তা। পশ্চিমা দেশ তখন অস্তাবা সূর্যের রক্তিম রঙে রঞ্জিত। থমকে যায় নিষ্প্রাণ। আয়েন্দ্রি ভ্রু কুঁচকে বলল, দাঁড়ালে কেন? নিষ্প্রাণ শান্ত গলায় বলল। তুই যা, আমি ফিরবো। আয়েন্দ্রি কপট রাগ দেখিয়ে বলল, ফিরবো কিরে? বাসার সামনে এসে চলে যাবি কেন? একরকম টেনে হিঁচড়ে নিষ্প্রাণকে বাড়ির ভেতরে নিয়ে আসে আয়েন্দ্রি। রান্নাঘর থেকে তখন ক্লান্তমুখী বেরোচ্ছিলেন ঝুমা বেগম। তাকে দেখে অস্থির হয়ে পড়ে নিষ্প্রাণ। প্রাণ খোলা হেসে আয়েন্দ্রি বলল, মা ও প্রাণ, আই মিন নিষ্প্রাণ, তোমাকে বলেছিলাম না আমাদের ডিপার্টমেন্টের টপ। আলতো আসলেন ঝুমা বেগম। নিষ্প্রাণ সাধারণ ভঙ্গিতেই তাকে সালাম প্রদর্শন করলো। আরিশা একটু দূরে দাঁড়িয়ে নিষ্প্রাণকে দেখছিল। ফর্সা মুখের শান্তশিষ্ট নিষ্প্রাণকে আরিশার কাছে একটা রোবট মনে হলো। যেন কেউ নাড়ালেই নড়বে, না হয় চুপ করে থাকবে। আরিশাকে কাছে ডেকে নেয় আয়েন্দ্রি। আর নিষ্প্রাণের সাথে পরিচয় করিয়ে দিতেই মিষ্টি হাসে। আরাস তখন বাইরে। ঝুমা বেগমকে ফটাফট কিছু খেতে দিতে বলে ফ্রেশ হতে যায় আয়েন্দ্রি। চুপচাপ হয়ে বসে আছে নিষ্প্রাণ। তার পা দুটো সমান তালে কাঁপছে। প্রায় 15 মিনিট পর এসেও আয়েন্দ্রি দেখতে পায় নিষ্প্রাণকে কিছুই খেতে দেওয়া হয়নি। মুখটা তিরিক্ষি করে রান্নাঘরে যেতেই দেখে ঝুমা বেগম নীরব দাঁড়িয়ে আছেন। আয়েন্দ্রি খড়খড়ে গলায় বলল, ওকে কিছু দাওনি কেন মা? ঝুমা বেগম সরল গলায় বললেন, বাসায় কিছু নেই, আরুষাকে নুডলস আনতে পাঠিয়েছি এলো বলে। সেই মুহূর্তে আরিশা রান্নাঘরে চৌকাট মারে ভেতরে ঢোকে। আয়েন্দ্রি ব্যস্ত গলায় বলল, থাক, তুমি যাও, আমি রান্না করছি, তুমি রেস্ট করো। ঝুমা বেগম অবিশ্বাস নিয়ে বললেন, তুই পারবি? আরে পারবো পারবো। মুখ চিপে হেসে ফেলে আরিশা। টকবগা চোখে তাকায় আয়েন্দ্রি। তার চাহনিতে বিলীন হয়ে যায় আরিশার হাসি। বাটি ভর্তি নুডলস নিষ্প্রাণের সামনে রেখে তারই পাশে বসে আয়েন্দ্রি চকচকে চোখে তাকিয়ে বলল, সরি, একটু লেট হয়ে গিয়েছে, খা। নিষ্প্রাণ বিনা বাক্য পেয়ে নুডলসের বাটি হাতে নিয়ে খেতে শুরু করে। আয়েন্দ্রি স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজ অন্তত খাওয়ার সময় রান্না করেছে সে। রান্নাঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ কানে পৌঁছাতেই শশা ব্যস্ত হয়ে সেদিকেই ছুট লাগায় আয়েন্দ্রি। আরিশার সামনে পড়েছে নুডলস সমেত বাটি। অরুণ আলোচনায় চেয়ে রাগি করায় শাসিয়ে ওঠে আয়েন্দ্রি। এই তুই কি বাচ্চা? একটা বাটি সামলাতে পারিস না? আরিশা নাক ছিটকে বলল, ছি, কি রান্না করেছো এসব? বমি আসতেছে আমার, ইয়াক। আয়েন্দ্রির মুখটা ক্ষণপলেই পাংশুবর্ণ হয়ে যায়। বসার ঘরে এসে দেখে নিষ্প্রাণ প্রায় শেষ করে ফেলেছে নুডলস। অধৈর্য পায়ে এগিয়ে এসে ছো মেরে তার হাত থেকে বাটি ছিনিয়ে নিয়ে এক চামচ মুখে দিতে গা গুলিয়ে আসে আয়েন্দ্রির। নাক উঁচু করে বলল, পাগল হয়েছিস? কি খাচ্ছিস এগুলো? নিষ্প্রাণ সতেজ হাসে মিষ্টি গলায় বলল, এর চেয়ে ভালোবাসাপূর্ণ খাবার আমি অনেক দিন খাই না। হাসি। দম মেরে দাঁড়িয়ে থাকে আয়েন্দ্রি। হয়তো নিজের পরিবারকে মিস করছে নিষ্প্রাণ, তাদের ভালোবাসাকে মিস করছে, মায়ের হাতের খাবারকে মিস করছে। আনিশার ফিসেল কণ্ঠ, হিরোর মতো ছেলেটাকে জিরো বানিয়ে দিলে আপু। বাবা, নিষ্প্রাণ ভাইয়া গিল্লু কি করে এসব? আমি শুনেছি কেউ কাউকে ভালোবাসলে নাকি তার সব কিছুই ভালো লাগে। আয়েন্দ্রের হাতটা ঝাঁকিয়ে তুলে আদরে গলায় পুনরায় বলল আরিশা, আপু, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমাকে দিয়ে দাও নিষ্প্রাণ ভাইয়াকে। আম্মু বলেছে তোমার চেয়ে আমি ভালো রান্না করতে পারি। আয়েন্দ্রি খেকিয়ে উঠে বলল, মারবো এক ঠাটিয়ে চর, যা এখন থেকে।
ক্লাস শুরুর আগে এক দফা হয়ে যায় আয়েন্দ্রিদের। আজ পেছনের বেঞ্চে পাশাপাশি বসে আছে আয়েন্দ্রি আর নিষ্প্রাণ। নিষ্প্রাণের বাম দিকে লো বেঞ্চে পা রেখে হাই বেঞ্চে বসে আছে সীমান্ত। তাদের সামনের বেঞ্চ থেকে পেছন দিকে ফিরে বসেছে প্রাবিশ। কুসুম বসেছে পাশের সারির বেঞ্চের কোনায়। প্রাবিশের গার্লফ্রেন্ড জাহ্নবীর নিয়ে কথা হচ্ছে। প্রাবিশ থেকে 2 বছরের বড় জাহ্নবী বর্তমানে একটা কিন্ডার গার্ডেনে জব করে। প্রাবিশের বোনের মেয়ে সেই কিন্ডার গার্ডেনে পড়ে আর ওকে বাসায় টিউশনও দেয়। সেই সুবাদে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পরিচয় জাহ্নবীর সাথে প্রাবিশের। সীমান্ত বকরুক্তি করে বলল, মামা বিয়ার সময় আবার না তোমার বাপ কয় মাইয়া আমার খালার বয়সী, তারে আমার পোলার লগে বিয়া দিমু না, তখন আশপাশে আমার খুঁজিস না। আমার আবার বয়স্ক মাইয়া দিয়া চলতো না, কচি টসটসা লাগবো। প্রাবিশ ধাম করে এক চাপড় বসিয়ে দেয় সীমান্তের কাঁধে। কুসুম কিক কিক করে হেসে বলল, আরে প্রবেশ বুদ্ধিমানের কাজ করেছে। নিজের চেয়েও বয়সে বড় মেয়ে হলে আদরের সাথে শাসনও পাওয়া যায়, বুঝলি? তুসিস গ্রেট হো মামা। সীমান্ত চরম অবাক হয়ে বলল, আরে প্রবেশপত্র এসব ভাই ভাই কাম করছস কস কি? আমি চিন্তা করতেছি বাসুর রাইতে তুই বিড়াল মারবি নাকি বৌদিরে দিয়া মারবি। আই এম কনফিউজড। প্রাবিশ অসহনীয় গলায় বলল, শালা তুই চুপ করবি? লাভ নাই মামা, আমার কোনো বোন নাই, তোর কপাল খারাপ। সকলের কথার মাঝখানে অদ্ভুত কথা বলে ফেলল নিষ্প্রাণ। তোর বেলি ফুল পছন্দ? আচমকা নিষ্প্রাণের এই প্রশ্ন দ্বিধান্বিত হয় আয়েন্দ্রি। সরস গলায় বলল, হ্যাঁ, তুই কি করে জানলি? নিষ্প্রাণ ভাবাবেগ ছাড়াই বলল। এমনি। সীমান্ত পেয়ে যায় আরেক চান্স। সন্দিহান গলায় বলল, নিষ্প্রাইনার তোর মতলব তো ভালো না। আন্দির উপর কালা জাদু করছস, তুই জানোস কেমনে আন্দির বেলি ফুল পছন্দ? সকলের কৌতূহলী দৃষ্টি আয়েন্দ্রির উৎসুকতা তরতর করে বাড়ছে। সে তো কখনোই তার পছন্দ অপছন্দের কথা নিষ্প্রাণকে বলেনি। তাহলে? নিষ্প্রাণ হালকা করে মাথাটা হেলিয়ে আয়েন্দ্রির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলল, তোর গায়ের ঘ্রাণ বেলি ফুলের মতো। নিষ্প্রাণের এই শান্ত শীতল কথা জমাট বেঁধে যায় আয়েন্দ্রি। অক্ষিপল্লব প্রশস্ত করে নিষ্প্রাণের দিকে তাকাতে রহস্য হাসে নিষ্প্রাণ। তখনই ক্লাসে প্রবেশ করে কমলক্রান্তি। সবাইকে যার যার জায়গায় চলে যায়। আয়েন্দ্রি উঠতে নিলে নিষ্প্রাণ মোলায়েম গলায় বলল, এখানেই বস। হুম, পেছনে বসতে আমার ভালো লাগে না। চোখে হাসে নিষ্প্রাণ। আবেশিত গলায় বলল, তাহলে চল, আজ তোর সাথেই বসবো। নিষ্প্রাণ উঠে গিয়ে সামনের বেঞ্চে আয়েন্দ্রির পাশে বসে। স্যারের দিকে নয়, আয়েন্দ্রির পূর্ণ মনোযোগ নিষ্প্রাণের দিকে। কি বলল তখন সে? আয়েন্দ্রির দিকে একটা স্কেচ এগিয়ে দেয় নিষ্প্রাণ। তারই স্কেচ। আয়েন্দ্রি অবাক হয় তার ঠোঁটের সেই লাল তিলকে হাইলাইট করা হয়েছে। পাশে সুন্দর করে লেখা ধ্রুবতারা। আয়েন্দ্রির নিষ্কম্প ব্যাকুল চাহনি। চোখটা স্যারের দিকে আবদ্ধ রেখে মাথা কিঞ্চিত হেলিয়ে দেয় আয়েন্দ্রির দিকে নিষ্প্রাণ। আলতো গলায় বলল, আমি যদি তোর প্রাণ হই তাহলে তুই আমার ধ্রুবতারা, যে তারা তার জায়গা পরিবর্তন করে না, স্থির থাকে। আমার জীবনের সবচেয়ে বড় সত্য তুই, যার স্থান কখনো পরিবর্তন হবে না। তাই তুই আমার ধ্রুবতারা। অবিশ্বাস্য চোখে তাকিয়ে নিষ্প্রাণের প্রতিটি শব্দ শ্রবণ করে আয়েন্দ্রি। একটা বিশাল পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ। বয়স তার 75-এর ঊর্ধ্বে। সফেদ পাঞ্জাবি আর শুভ্র দাড়িতে তাকে শুভ্র আকাশ মনে হচ্ছে। গোলাপি ফর্সা মুখটাতে এখনও যৌবনের জৌর শুকিয়ে দিচ্ছে। পেছনের দিকে এক হাতের পাঞ্জার উপরে আরেক হাতের পাঞ্জা রেখে দৃঢ় হয়ে অপলক চেয়ে আছেন সেই পোর্ট্রেটের মানবের দিকে। প্রায় ডজনখানেক মানুষের প্রতিচ্ছবি। একটা শীতল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রজন শিকদারের বুক চিরে। পোর্ট্রেটের সামনে থেকে সরে এসে বিশাল ঘরটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে বার কয়েক পাইচারি করেন তিনি। 25x22 দৈর্ঘ্য প্রস্থের কক্ষের বিশাল জানালায় উঠছে শুভ্র রঙের পাতলা ফিনফিনে পর্দা। নরম রোদের মিষ্টি আলো ঝুলে আছে গ্রিলে, তা চুয়ে চুয়ে ভিতরে আসছে। সেই সাথে মৃদু সমীরণে উঠছে সেই পর্দা। জানালার পাশে রাখা আরাম কেদারায় বসলেন রাজন শিকদার। পুরো সফেদ রঙের ক্রয়ের নিচে দুটো জলজলে চোখ, যাতে রয়েছে তেজস্বিতা। নিমিলিত চোখে ছোট্ট শ্বাস ফেললেন রাজন শিকদার। আরাম কেদারা দুলে উঠল। রাজন শিকদার জানালা দিয়ে আসা স্নিগ্ধ সমীরণে শ্বাস নিতে লাগলেন। প্রশান্তিতে তার পুরো অধরে বিস্তৃত হলো হাসি। অমিলিত চোখে চাইলেন সামনের ব্যক্তিটির দিকে। চমৎকার হাসলেন তিনি। সামনের ব্যক্তি অনুগত সহচারীর মতো মাথা নিয়ে কুর্নিশ করলেন। বিগলিত গলায় বললেন, সুপ্রভাত জনাব। রাজন শিকদার অমায়িক হেসে বললেন, সুপ্রভাত। রাশেদ চোখে হাসলেন। অতল স্পর্শী মায়ায় বললেন, ভালো, আপনি কেমন আছেন? রাজন শিকদার একটু উঁচু হয়ে বসলেন। জানালার দিকে চোখ ফেলতে দেখলেন কদম গাছটায় থোকায় থোকায় কদম ধরে আছে।
রাতের বৃষ্টির ছোঁয়া এখনো প্রতিটি পাতায় পাতায় তার ছাপ রেখে গেছে। রাজন শিকদার চোখের ভারী চশমাটা পাশের টুল থেকে নিয়ে চোখে গলালেন, রাশেদের দিকে চেয়ে বললেন। ভালো। মৌনতা নেমে এলো। তারপর রাজন শিকদার আবারও ঘাড় ঘুরিয়ে বাইরে চোখ ফেললেন। এখান থেকে যতদূর দেখা যায় তার একমাত্র অধিপতি তিনি এবং তার অবর্তমানে তার একমাত্র নাতি নিষ্প্রাণ মন্তাসির, যে এখন পর্যন্ত জীবিত। রাজন শিকদার চক্ষু মুদন করে আরামকে দেড়ায় পিঠ ঠেকালেন, নিজেকে ঢলে দিলেন তার উপর। মুদিত চোখে স্বাভাবিক গলায় প্রশ্ন করলেন। নিষ্প্রাণ কেমন আছে? রাশেদ মৃদু গলায় প্রত্যুত্তর করে। ভালো, তিনি এখন ব্যস্ত আছেন। ঘুমট শ্বাস ফেললেন রাজন শিকদার, ম্লান গলায় বললেন। তার দিকে খেয়াল রাখবে, সে যেন কোনোভাবে অস্বাভাবিক কর্মকাণ্ড না ঘটায়। ডক্টর সার্জিও কি বলেছেন? নিষ্প্রাণ এখন ঠিক আছে তো? রাশেদ অনুরক্তির সুরে বলল। জি জনাব, তিনি বলেছেন লাস্ট টাইম তার সকল রিপোর্ট পজিটিভ ছিল। সে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। ডক্টর সার্জারিও বলেছে তিনি মেন্টালি এখন ফিট, নাথিং টু ওয়ারি। রাজন শিকদার চোখ খুললেন, অদ্ভুতভাবে তাকালেন রাশেদের দিকে। রাশেদের চোখ লুকালো। রাজন শিকদার প্রশস্ত গলায় নরম সুরে বললেন। বলো, কি বলতে চাও? রাশেদ অভয় নিয়ে বললেন। তাদের বন্ধুমহলে একজন এসেছে। মেয়েটির প্রতি তার উল্লেখযোগ্য প্রতিক্রিয়া চোখে পড়েনি আমার। রাজন শিকদার অধৈর্য হলেন, তরাক করে উঠল তার মস্তিষ্ক। তারা নিয়ে বলল। কি বলতে চাও ক্লিয়ার করে বলো। জনাব ক্ষমা করবেন, মেয়েটির নাম আয়েন্দ্রিনী। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, মা সাধারণ গৃহিণী, ছোট ভাই নিউ 10-এর স্টুডেন্ট, আর তার বোন 8ম শ্রেণীর পড়ুয়া। খুবই সাদামাটা জীবনধারা তাদের। মেয়েটি তার ডিপার্টমেন্টেই অধ্যয়নরত। রাজন শিকদার উৎকণ্ঠিত হয়ে বললেন। তুমি তাকে দেখেছো? কোন স্পেশালিটিস? না জনাব, অত্যন্ত সাধারণ মেয়েটি। রাজন শিকদার উঠে দাঁড়ালেন, জানালার গ্রিলের ফাঁকে চোখ খুলিয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে বললেন। সে যেন আর কোনো ভুল না করে। ডক্টরের সাথে পুনরায় যোগাযোগ করো, তাকে বলবে সে যেন আবার স্টাডি করে নিষ্প্রাণকে। সে কি আসলেই সুস্থ? প্রভুভক্ত ভৃত্যের মাথা নেড়ে সম্মতি দিলেন রাশেদ। জি জনাব। রাজন শিকদার বৃষ্টি স্নাত আকাশ দেখতে লাগলেন। সারা রাতের বৃষ্টিতে আকাশ ঝকঝকে পরিষ্কার। শুভ্র মেঘের ওরাউরি, নীলাভ আকাশের বুক চিরে তার রাজত্ব। শহীদ মিনারের সিঁড়ির উপরে ক্ষুণ্ণ মনে বসে আছে আয়েন্দ্রি। আশেপাশের কোলাহল তার কর্ণরদ্ধে কোনো কিছুর প্রতিধ্বনি সৃষ্টি করল না। টুক করে তার পাশে এসে বসে সীমান্ত গটগট করে হেসে বলল। কিরে আন্দি, এনে বইসা আসুস কেন? ভ্রুকুটি করে আয়েন্দ্রি নিষ্প্রভ গলায় বলল। কিছু না। প্রাবিশ কোথায়? আলাপ মারতেছে বৌদির লাগে। তুই এমন মুখটারে লইট্টা মাছের মতো কইরা রাখছস কেন? আয়েন্দ্রি দ্বিধান্বিত, তার মনের উচ্চাটন সে বুঝতে পারছে না। তৎক্ষণাৎ উদয় হয় প্রাবিশের। আয়েন্দ্রির পাশ ঘেঁষে বসে বলল। কি হয়েছে তো? আয়েন্দ্রি একটু ধাতস্থ হলো, স্বাভাবিক হয়ে বলল। তোদের একটা কথা বলবো। সীমান্ত ঠেটানো গলায় বলল। কবি তো কবি, এত ঢং করার কি আছে? তোগো মাইয়া মানুষের এই রং ঢং আমার এক্কেরে ভালো লাগে না। আয়েন্দ্রি ভ্রু উঁচু করে চাইতেই প্রাবিশ বলল। চুপ কর, বল কি বলবি। আয়েন্দ্রি দ্বিধা নিয়ে রইস হয়ে বলল। প্রাণ আজকাল কেমন অদ্ভুত ব্যবহার করছে। তুই জানিস ও আমাকে। আয়েন্দ্রির কথা শেষ হওয়ার আগে হুহা করে বাতাস কাঁপিয়ে হেসে ওঠে সীমান্ত। প্রাবিশ মুচকি হাসে। আয়েন্দ্রি ভীতু চোখে তাকিয়ে বলল। হাসছিস কেন তোরা? সীমান্ত হো করে হেসে বলল। ওরে কেউ আমারে মাইরালা। আন্দি ভাবছে নিষ্প্রাণ ওরে প্রেমের প্রস্তাব দিছে। তোরা মাইয়ারাও পারোসো। পোলারা একটু প্রেমের কথা কইলেই গইলা যাস, কোনো পার্সোনালিটি নাই তোগো। এর লাইগা আই হেট তোগো মতো মাইয়া। আয়েন্দ্রি তপ্ত চোখে তাকায়, রাগান্বিত গলায় বলল। কি বলছিস তুই? হ্যাপি বার্থডে। নিষ্প্রাণের মিষ্টি কণ্ঠে উঠে দাঁড়ায় আয়েন্দ্রি। হৃদয় গলানো হাসে নিষ্প্রাণ। অবাক চোখে তাকায় আয়েন্দ্রি। পাশ থেকে তার সব বন্ধুরা সমস্বরে বলে ওঠে। হ্যাপি বার্থডে অ্যান্ড্রি। আয়েন্দ্রি বিস্মিত নয়নে সবাইকে দেখে। আজ তার জন্মদিনটা ভরে বসে আছে সে। খলকলি হেসে ওঠে আয়েন্দ্রি। বন্ধুদের সাথে উষ্ণ আলিঙ্গন করে। প্রাবিশ কুটকুট করে হেসে বলল। ডোন্ট ওয়ারি আয়ু বেবি, ওইটা নিষ্প্রাণের জন্য ডেয়ার ছিল, নাথিং এলস। প্রাবিশের কথায় সবাই সম্মতি দেয়। আয়েন্দ্রি চূড়ান্ত অবাক হয়। সীমান্ত খটখটিয়ে বলল। হরে আন্দি, কান দিস না তুই।
কি ভাবছিলে আর কি হইল? নিষ্প্রাণারে ডেয়ার দিছিলাম তোরে প্রেম ছন্দ শুনাইতে। আন্দির ঘরে আন্দি 2টা লাইন না কইতেই তুই তো শেষ। তোর রাইতের ঘুম হারাম। আয়েন্দ্রি একরাশ বিরক্তি নিয়ে বলল। বেয়াদব ছেলে কোথাকার। ধুমধুম করে সীমান্তের পিঠের উপরে কয়েকটা তাল পড়ল, মুচকি হাসে নিষ্প্রাণ। আয়েন্দ্রির হাতের কয়েকটা জোরালো কিলকে হাঁপিয়ে ওঠে সীমান্ত, হাঁপানো গলায় বলল। অনেক মারছো সান্দি, আজ তোর পয়দা দিব, স্ট্রিট দে এইবার। ভূত দেখার মতো চমকে ওঠে আয়েন্দ্রি। সেরেছে, তার তো মনে নেই আজ তার জন্মদিন। আর সীমান্ত সারার পাত্রও নয়, টাকাও আনা হয়নি। অনেক গড়িমসি করে সীমান্তর ছোড়া তীর থেকে বাঁচতে পারল না আয়েন্দ্রি। আত্মসমর্পণ করে বলল। ওকে, তোরা দাঁড়া, আমি আসছি। ত্রিনাকে নিয়ে ফিনান্স ডিপার্টমেন্টের দিকে হাঁটা ধরে আয়েন্দ্রি। দরজার মুখে তাকে দেখে নির্লিপ্ত হাসে স্মারক। আয়েন্দ্রিকে দেখে উঠে বসে আসে সে। কমন রুমে বসেছিল অন্যান্য শিক্ষকদের সাথে স্মারক। ত্রিনার মোবাইল বেজে উঠতে সে সরে দাঁড়ায়। ইতস্তত করে আয়েন্দ্রি, তবুও বন্ধু মহলের সম্মান রক্ষার্থে নিজের সমস্যার কথা স্মারককে জানায়। স্মারকের অধর কোণে মোলায়েম হাসি। ওয়ালেট থেকে 1000 টাকার দুটো নোট বের করে আয়েন্দ্রিকে দেয়। আয়েন্দ্রি মিষ্টি হাসে। কাল তাকে ধারকৃত টাকা ফেরত দিবি বলে প্রতিজ্ঞা করে। স্মারক সরশেষে বলল। লজ্জা মিশ্রিত হাসে আয়েন্দ্রি, শান্ত গলায় বলল। বেঁচে থাকলে শোনাবো। আসি স্যার, ওরা সবাই আমার জন্য ওয়েট করছে। টাকা নিয়ে ফিরতে বন্ধু মহলে উন্মাদনার সৃষ্টি হয়, কিন্তু হাসি নেই নিষ্প্রাণের কোমল মুখটায়। সীমান্তের করা প্রশ্নে জানতে পারে আয়েন্দ্রি টাকা ধার করে এনেছে স্মারকের কাছ থেকে। তা নিয়েও হাসি ঠাট্টার রোল পড়ে যায়। আয়েন্দ্রির নীরবতা নিষ্প্রাণের চোখে মুখে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেয়। সীমান্ত একটা ধারাস কিল মেরে বলল। চল নিষ্প্রাণ না, জান্দির পয়দা দিবস, তোরে পেট ভইরা আপন কফি হাউসের 7 রঙা চা খাওয়ামো। নিষ্প্রাণ আয়েন্দ্রির চোখের দিকে নিমেষহীন চোখে বজ্র গলায় বলল। না, তোরা যা, আমি বাসায় যাচ্ছি। নিষ্প্রাণ কাউকেই সুযোগ দিল না। লম্বা লম্বা পা ফেলে চলতে শুরু করে। তার মস্তিষ্কে যন্ত্রণা শুরু হয়েছে। হাতের রগ ফুলে উঠতে শুরু করেছে। রাগে দু চোখে জমেছে জল। দাঁতের উপরে দাঁত চেপে ধরে পা দুটো চালাচ্ছে সে। 5 জোড়া কৌতূহলী চোখে চেয়ে আছে নিরবধি নিষ্প্রাণের যাওয়ার পানে। অবিচ্ছিন্নভাবে চোখে মুখে পানি ছিটাচ্ছে নিষ্প্রাণ। জোরে জোরে শ্বাস নেওয়ায় ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হচ্ছে। নিজেকে তার কোনো হিংস্র দানব মনে হচ্ছে। ইচ্ছে করতে সমস্ত পৃথিবীকে গুঁড়িয়ে দিতে, যেমনটা সে তার 10 বছর বয়সে করেছে। সে আগুনের লেলিহান শিখা জ্বলন্ত মানুষের আহাজারি আজও নিষ্প্রাণের কানে বাজে। সেই পোড়াগন্ধ আজও তার ঘ্রাণেন্দ্রিয়তে ধাক্কা মারে। বালতির দুপাশে হাত থেকে উপর হয়ে পানির দিকে চেয়ে থাকে নিষ্প্রাণ। টলটলে স্বচ্ছ পানিতে তার ভেজা মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে সে। নাকের ডগা কপাল চুয়ে, আর অদর থেকে ঝুলন্ত পানির টুপটুপ নিঃসরণ। নিষ্প্রাণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার নিজ চোখের প্রতিবিম্বতে। মুখ থেকে পানি গড়িয়ে পড়তেই তা এলোথেলো হয়ে যায়, আবার শান্ত হয়। নিষ্পলক চেয়ে আছে নিষ্প্রাণ। দরজায় করাঘাত পড়তে সব প্রতিভয় সে কর্কশ আওয়াজে শোনা যায়। ভেতরে ক্যাডা, এত সময় লাগে কেন? নিষ্প্রাণ নিজের সুপ্ত রাগকে প্রশমিত করে। স্বাভাবিক হয়ে দরজা খুলে বেরিয়ে সৌজন্যসূচক হেসে বলল। ক্ষমা করবেন। বৃদ্ধ লোকটি অদ্ভুতভাবে তাকালো, খিস্তি মেরে বলল। এত সময় ধইরা কি করো মিয়া? নিষ্প্রাণ জবাব দিল না। নির্বিঘ্ন চিত্তে সরে আসে। এই মেসে অনেক মানুষের বাস। বৈচিত্র্য রয়েছে ভাষায়, ব্যবহার আর ধর্মে। দেশের শেষের সীমান্ত থেকে অনেক কাজের খোঁজে আসে এই ইট পাথরের শহরে। তাদের ঠাঁই হয় 1000 টাকার এই মেসে। একগাদা মানুষের সাথে ঠেসাঠেসি, চোখাচোখি, এমনকি মারামারি করেও টিকে থাকতে হয় এই শহরে। ঘরে এসে ঘামে ভেজা শার্টটা খুলে পড়ার টেবিলের কার্নিশে ছড়িয়ে দেয় নিষ্প্রাণ। কপালের দুই পাশে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হাতে থাকা গ্লাসটা বিছানার এক পাশে রেখে লম্বালম্বি শুয়ে পড়ে। চোখের পাতা বুঝে নেয় নিষ্প্রাণ। নিমিলিত আখিতে তার ভাষা ভাষা সেই হাসি, সেই ঠোঁট, সেই লাল তিল, আর সেই কণ্ঠ, বিয়ে করবি আমায়। নিষ্প্রাণের দেহ অচেতন হয়ে পড়ে, হয়তো ঘুমিয়ে পড়েছে। খানিক পরে মোবাইলের অস্বস্তিকর ভাইব্রেশনের শব্দ। অমিলিত চোখে তাকাতেই দেখে সীমান্তের নামটা মোটা অক্ষরে দৃশ্যমান। নিষ্প্রাণ কল রিসিভ করে সাথে সাথে কথা বলল না। সীমান্ত চওড়া গলায় বলে ওঠে। নিষ্প্রাণ না, এত ভাবলস কেন? নাম নিছে। নিষ্প্রাণ ফিকে গলায় বলল। কেন? আন্দির বাসায় যামু, তোর লাইগা শালা ট্রিট মিস হইয়া গেল। নিষ্প্রাণের ভুরুজোড়া ক্ষণ পরেই কুঞ্চিত হয়। কপালের মাঝ বরাবর দুটো সরু ভাঁজ উবে ওঠে। সন্দিহান গলায় প্রশ্ন করে। কেন? ওর বাসায় যাবি কেন? সীমান্ত চরম বিরক্তি নিয়ে বলল। এক ঠাটায় চড় মারমু গালের 2 আঙ্গুল নিছে। এত প্রশ্ন করস কেন? নামতে কইছি নাম, নাইলে তোর ওই গুপ্ত ঘরে ঢুইকা পড়মু কইতাছি।
নিষ্প্রাণ কখনোই তার বন্ধুদের নিজের মেসে আনে না। ভার্সিটি আসার প্রথম সপ্তাহে ভালো বন্ধুত্ব হয় সীমান্তের সাথে। সীমান্তের লাগাম ছাড়া কথাবার্তায় মাঝে মাঝে বিরক্ত হলো তার ভেতরকার সরল মনের মানুষটিকে আপন মনে হয় নিষ্প্রাণের। প্রবেশের সাথে কথা হয় মাস 3 পর। তাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকে নিষ্প্রাণ। প্রবেশের সহায়তা সেদিনকার মতো সেই অপেক্ষা থেকে নিষ্কৃতি পায় সে। এভাবেই শুরু হয় তাদের বন্ধুত্বের সুরের তাল। প্রবেশের সীমান্তের সাথে ডিপার্টমেন্টের অন্যান্য স্টুডেন্টদের একটা অমায়িক সম্পর্ক থাকলেও নিষ্প্রাণের সাথে সেই সম্পর্ক তার কাটার মতো সব সময় তাকে বিঁধে যায়। নিচে নেমে এসে নরবরে গেটের সামনে দাঁড়ায় নিষ্প্রাণ। সীমান্তর প্রবেশ সেখানে দাঁড়িয়ে আছে। নিষ্প্রাণ বুকে একটা ধাক্কা কিল মেরে গর্জে ওঠে সীমান্ত। ঢং করস, আইয়া পড়লি কেন এমনি? নিষ্প্রাণ স্বাভাবিক গলায় উত্তর দেয়, ভালো লাগছিল না। তোরা কেন এসেছিস? আন্দির মা সবাইরে যাইতে কইছি, চল। নিষ্প্রাণ সন্দিগ্ন চোখে তাকিয়ে বলল, কেন? এত কথা কইতে পারুম না, চল। আয়েন্দ্রির মা ঝুমা মেয়ের জন্মদিন উপলক্ষে তার বন্ধুদের খাওয়ার ব্যবস্থা করেন। সীমান্ত চিলমুড়ি খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ায় তার বাস বিচার নেই। প্রবেশের জন্য আলাদা রান্না করেছে ঝুমা, কষা মুরগির মাংস আর সর্ষে ইলিশ। ভোনা গরুর মাংস পেয়ে আর কিছু দেখল না সীমান্ত। আর নিষ্প্রাণের খাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে আরিশা। খাওয়াতে অনীহা না থাকলেও আগ্রহ দেখাচ্ছে না তার। আরিশা ফিসেল গলায় বলল, নিষ্প্রাণ ভাইয়া, আপনার কি কোনো সমস্যা? রান্না কিন্তু আপু করেনি, মা করেছে। নির্দ্বিধায় খেতে পারেন, পেট মন দুইটাই শান্তি পাবে। চোখে হাসে নিষ্প্রাণ। আয়েন্দ্রি রাগ দেখিয়ে বলল, এক চড় মেরে দাঁত ফেলে দেব, যা এখান থেকে। খিলখিলে হাসে আরিশা। তার কথা চাপা হাসে তৃণা, কুসুম। আয়েন্দ্রি রান্নাঘরে গিয়ে তার বাবার কথা জিজ্ঞেস করতে জানতে পারে সে এখনো বাইরে। আয়েন্দ্রির চোখে মুখে বিষাদ ছেয়ে যায়। আজও তাকে বাইরে থাকতে হবে। নিজের মোবাইল নিয়ে কল করতে গেলে টুক করে তা শাটডাউন হয়ে যায়। আয়েন্দ্রি বিপাকে পড়ে। ড্রয়িং রুমে এসে সীমান্তের কাছে মোবাইল চাইতেই সে বলে ব্যালেন্স নেই। আয়েন্দ্রি আগ্রহী চোখে তাকায় নিষ্প্রাণের দিকে। তার থেকে মোবাইল নিয়ে স্ক্রিনে তাকাতে আচম্বিত হয় আয়েন্দ্রি। পুরো স্ক্রিন জুড়ে এক অদ্ভুত ওয়ালপেপার। আয়েন্দ্রির কেমন অস্বস্তি হলো। মনে হলো এটা তারই পরিচিত কিছু। আয়েন্দ্রির হাত চলে যায় তার ওষ্ঠ ধরে। তার গাঢ় তিলের এক স্পষ্টত ছবি যা নিষ্প্রাণের মোবাইলের স্ক্রিন জুড়ে। আয়েন্দ্রি আস্তে তাকায় নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণের অধরে খেলে যাচ্ছে মিষ্টি হাসি। সে হাসিতে প্রাণহানি, মায়া, চোখে রয়েছে খুন হয়ে যাওয়ার তীব্র অভিপ্সা। চট করে আয়েন্দ্রির মস্তিষ্কে নিউরনে খেলে যায় গোলযোগ। নিষ্প্রাণের কল লিস্ট চেক করতে জল জল চোখে দেখতে পায় ধ্রুবতারা নাম দিয়ে সেভ করা তার নাম্বার। আয়েন্দ্রি ভীত চোখে তাকায়। শুষ্ক ঢোক গিলে গ্যালারিতে যেতেই দেখে তা লক করা। আয়েন্দ্রির গলা শুকিয়ে আসে, চমকে ওঠে সে। কি খুঁজছিস? আয়েন্দ্রি জড়ানো গলায় বলে, কি কি কি- কি- কিছু না, তোর মোবাইল নে। নিষ্প্রাণ স্বাভাবিক হাসে, মোবাইলটা নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলে বিনা সংকোচে। আয়েন্দ্রির উদ্বিগ্ন চাহনি, কোমল হাসেন নিষ্প্রাণ। হাতের মুঠ উন্মোচন করে দৃঢ় দৃষ্টিপাত করে আয়েন্দ্রির ঠোঁটে। সরল কণ্ঠে বলল, এটা তোর জন্য। হ্যাপি বার্থডে। নিষ্প্রাণের হাতে ঝুলে আছে অ্যান্টিক রঙের একটা চেন। চেনের সাথে একটা তারকাকৃতির লকেট, যার মধ্যখানে সফেদ রঙের পাথর। আয়েন্দ্রি হাতে নিয়ে বিস্মিত চোখে দেখে। অনুরাগী গলায় বলে ওঠে নিষ্প্রাণ। গলায় পরে দেখ, ভালো লাগবে তোকে। আয়েন্দ্রি নিষ্পৃহ গলায় বলল, পরে এখনই গলায় পরে নে, আমি দেখি কেমন লাগছে তোকে। নিষ্প্রাণের আকুটে কণ্ঠ আয়েন্দ্রির মনে ভয়ের উদ্বেগ ঘটায়। খাওয়া শেষ করে প্রায় এসে দাঁড়ায় নিষ্প্রাণের পাশে। তার কাঁধে হাত রেখে বলল, এত করে যখন বলছো গলায় পরে নে। আয়েন্দ্রি শুষ্ক চোখে তাকিয়ে চেনটা গলায় পরে নেয়। প্রসন্ন হাসে নিষ্প্রাণ। লকেটের মাঝেই সেই সফেদ রঙের পাত্রের নিচে লাগানো একটা মাইক্রোচিপ, যার মাধ্যমে আয়েন্দ্রির সশব্দে ফেলা নিঃশ্বাসটাও পৌঁছে যাবে নিষ্প্রাণের কর্ণরদ্ধে, যে আয়েন্দ্রিকে প্রতিটি ক্ষণ নিষ্প্রাণের প্রাণস্পন্দন করে রাখবে। একদলা বৃষ্টি মাথায় করে ধানমন্ডির একটি কফি হাউসের ছাউনিতে সে থামে নিষ্প্রাণ। একজন 40 ঊর্ধ্ব ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে বিগলিত হাসে নিষ্প্রাণ। ঝমঝমিয়ে নবমণ্ডলের বুক চিরে ঝরছে অশ্রুজল। তাতেই অবগাহনে মত্ত ধরিত্রী মাতা। থই থই জলে নিমগ্ন চারপাশ। সমান্তরাল সড়কপথ থেকে একটু উঁচুতে অবস্থিত কফি হাউসের ছাউনির খাস কাটা টিন বেয়ে পড়ছে জল। তাতে অদ্ভুত মাদক ভরা শব্দ। এক পাশ দিয়ে বেড়ে ওঠা কুঞ্জলতা লাল সবুজে আচ্ছাদিত টিনের চালে বৃষ্টির শব্দে মনে হচ্ছে মন খোলে আজ নৃত্য করছে বৃষ্টির দল। টিন থেকে ঝরে পড়া পানি ভূমিতে পতিত হয়ে ছলকে ওঠে। ছাইরঙা ব্লেজার পরিহিত ভদ্রলোক কোমল হাসলেন। হাসি হাসি মুখে শুধালেন,
কেমন আছেন? নিষ্প্রাণ প্রাণবন্ত হেসে উত্তর করে। ভালো, আপনি? জি, ভালো। নিষ্প্রাণ নমনীয় চোখে চেয়ে কৌতূহলী গলায় বলল। কেন ডেকেছেন? ভদ্রলোক নিগুড় চোখে চেয়ে বললেন। রাশিদ সাহেব আমাকে পাঠিয়েছেন। চকিতেই ভ্রুকুঞ্চি করে নিষ্প্রাণ জিজ্ঞাসু গলায় বলে। কেন? ভদ্রলোক অমায়িক হেসে নিষ্প্রাণের দিকে একটি খাম এগিয়ে দিয়ে বললেন। এখানে 4,000 টাকা আছে আপনার জন্য। যার পরনায় তাজ্জব হয় নিষ্প্রাণ শুষ্ক গলায় প্রশ্ন ছড়ে। কিন্তু এখন তো মাসের শেষ, এখন কেন টাকা পাঠালেন? আর এর জন্য কি আবার সামনে মাসের হাত খরচ কমিয়ে দেবেন তিনি? ভদ্রলোক চোখে হাসলেন, মৃদু স্বরে বললেন। না, এটা এই মাসের জন্যই, আপনি নিতে পারেন। নিষ্প্রাণ প্রফুল্ল চিত্তে খামটা চট করে নিয়ে নিল, সানন্দে বলল। ধন্যবাদ। আর কিছু বলবেন? ভদ্রলোক মৃদু হাস্য ধরে বলল। না, আপনি যেতে পারেন, তবে এই ঘন বর্ষাতে না ভেজাই আপনার জন্য উত্তম। আসলে আমার একটা জরুরি কাজ আছে, দাদুকে আমার সালাম জানাবেন। আসি আমি। নিষ্প্রাণ রাস্তার দিকে তাকালো। দামাল বৃষ্টি কিছুটা কমে এসেছে, রাস্তায় পানি জমে। নিষ্প্রাণ চোখের চশমাটা ঠিক করে নিল, স্লিপার পরা পায়ের গোড়ালি থেকে প্যান্টটা একটু উঁচুতে ভাঁজ করে নিয়ে সেই পানি ভর্তি রাস্তায় নামে ঝিরিঝিরি বৃষ্টির সাথে তাল মিলিয়ে শীতল প্রবণ জ্বরে উড়িয়ে নিচ্ছে নিষ্প্রাণের অর্ধভেজা চুল। টুকটুক করে তার চশমার গ্লাসে জমছে পানি, সেই সব ডিঙিয়ে পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে নিষ্প্রাণ। গায়ে পরা গাঢ় নীল রঙের টি শার্ট, বুকে পিঠে লেপ্টে আছে। রাস্তার উপরান্তে সে একটা রিক্সা ডেকে উঠে পড়ে নিষ্প্রাণ। চশমার গ্লাস গলিয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে নির্বিঘ্ন হাসল। নিষ্প্রাণ দৃষ্টিসীমার আড়াল হতেই ভদ্রলোক নিজের মুঠোফোন হাতে নিলেন আর রাশেদকে কল করে আনন্দের সহিত বললেন। হি ইজ ফাইন। আমি আপনাকে অডিও রেকর্ডটা পাঠাচ্ছি, শুনে নেবেন। ভদ্রলোক নিষ্প্রাণের সাথে হওয়া 15 মিনিটের ভয়েস রেকর্ডিং সেন্ড করে রাশেদের নম্বরে নিজের পাড়ায় আসতেই নবলোকের অশ্রুনির বন্ধ হওয়াতে স্বস্তির শ্বাস ফেলে নিষ্প্রাণ। টানা বর্ষণের পর ঝকঝকে নবলোকে শুরু হয়েছে শুভ্র জলদের আনাগোনা, তার ভাজে ভাজে নীলাপ অশ্বরের লুকোচুরি। একটা রিচার্জের দোকানের সামনে এসে দাঁড়ায় নিষ্প্রাণ। খামের ভেতরে থাকা 4,000 টাকা বিকাশ করে সীমান্তের অ্যাকাউন্টে। বিকাশ সাকসেসফুল হতেই ব্যস্ত সমস্ত নিষ্প্রাণ কল করে সীমান্তকে। স্নেহার্দ গলায় প্রশ্ন করে নিষ্প্রাণ। তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, দেখ তো গিয়েছে কি না। সীমান্ত চেক করেই খুশখুশে গলায় বলল। টাকা পাইলি কই তুই? মামা পাঠিয়েছে, ফসল বিক্রি করেছে তাই। সন্দিগ্ন গলায় প্রশ্ন করে সীমান্ত। টাকা ধার নেওয়া করছিলি কি তুই? নিষ্প্রাণ শিথিল গলায় প্রত্যুত্তর করে। বই কিনেছিলাম। সীমান্ত চওড়া গলায় বলল। একদিন এই বই কিনতে কিনতেই তুই ফকির হয়ে যাবি হারামি। বউরে খাওয়াবি কি? নিষ্প্রাণ আদরে হাসে, ব্যস্ত হয়ে বলল। কোথায় আছিস এখন? আজ তো এলি না। আইতে পারবো না, আব্বা থাপড়াইবো। কেন? সীমান্ত বিতৃষ্ণা নিয়ে বলল। আর কইস না, ভাইয়ার লাইগা মাইয়া দেখতে যাইবো। আমি কেন যাবো কত? 5 বছর ধরে প্রেম কইরা এখন আমারে লইয়া মাইয়ারে আবার দেখতে যাইবো? মানে রঙের তামাশা দেখে আর বাঁচি না আমি, শালা জীবনটা বেদনা। নিষ্প্রাণ মুচকি হেসে বলল। ভালো কিছুও তো হতে পারে, গিয়ে দেখ ভাইয়ার কোনো শালিকা থাকলে তোরও একটা গতি হয়ে যাবে। দূর সাতার মাথা, এইসব পিড়িতে ফিরিতে আমারে দেওয়া হইব না। আচ্ছা রাখি এখন, ভাইয়া ডাকতেছে। ওকে বাই। ক্লাস শুরু হওয়ার আগেই আইনদ্রির পাশ ঘেঁষে বসে আছে নিষ্প্রাণ। পেছন বেঞ্চে বসা নিষ্প্রাণ এখন সামনের বেঞ্চে তার ঘাঁটি গেড়েছে। আইনদ্রির টলটলে চাহনি উপেক্ষা করে বিগলিত হাসায় নিষ্প্রাণ। আইনদ্রি চট করেই বলল। তোর মোবাইলটা দে। নিষ্প্রাণ বিনা প্রতিক্রিয়ায় তার মোবাইলটা আইনদ্রির হাতে দেয়। আইনদ্রি গ্যালারির লক দেখিয়ে বলল। এইটা খোল। অধরকণ প্রসারিত করে নিষ্প্রাণ সহজ গলায় বলল। ধ্রুবতারা। চোখের পাল্লা নিচে ওঠে আয়েন্দ্রির। ধ্রুবতারা লেখতেই লক খুলে যায়, কিন্তু আয়েন্দ্রির বিস্ময় আকাশ ছোঁয়া। গ্যালারিতে কিছুই নেই। ফিক করে হেসে ফেলল নিষ্প্রাণ, নরম গলায় বলল। ভয় পেয়েছিস? লক করে কেন রেখেছিস? নিষ্প্রাণ হিয়ালি গলায় বলল। ভালো লাগে তাই। আয়েন্দ্রির নাক কুচকে বিরক্তি নিয়ে বলল। যত সব। অধর ছড়িয়ে উৎফুল্ল হাসে নিষ্প্রাণ। স্যার ক্লাসে ঢুকতে দৃঢ় হয়ে বসে সকলে। সীমান্ত পেছন থেকে ঠেস মেরে বলে ওঠে। বাইসা থাকিস নিষ্প্রাণ না। নিঃশব্দে হাসে নিষ্প্রাণ। আয়েন্দ্রের বুকের ভিতরে ডিপ ডিপ করছে।
হুট করে আয়েন্দ্রের দিকে চোখ ফেলে নিষ্প্রাণ হৃষ্ট গলায় বলল, তোর এই বেলি ফুলের ঘ্রাণ সত্যি আমার প্রাণ নিয়ে নেবে ধ্রুব তারা। রুদ্ধশ্বাসে নিষ্প্রাণের চকচকে অক্ষিজগরের দিকে দীর্ঘ আর ভীত দৃষ্টিতে চেয়ে থাকে আইন্দ্রি। শহীদ মিনারের পেছনের দিকে একটি দীর্ঘকায় বটগাছ, তার চারপাশে গোলাকার লাল পাথরের বেদি। বিছানা সবুজ গাছের উপর শিওর উঁচু করে দাঁড়ানো বটগাছটি বহু বছরের পুরনো। তার পাশে 2 রুমের দেয়াল আর উপরে টিন শেড দেওয়া একটি দোচালা ঘর। সেখানে থাকেন ভার্সিটির পুরনো দপ্তরি আসমত মিয়া। তার ঘরের পাশ ঘেঁষেই চাপকল। সীমান্ত বোতল ভর্তি করে পানি সেই চাপকল থেকে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা উপাধিতে ভূষিত। সীমান্ত একটু আগেই প্রথম বর্ষের এক ছাত্রের সাথে মারামারি লাগিয়ে দিয়েছে। ছেলেটা প্রথম বর্ষে হলেও রাজনীতির সাথে সম্পৃক্ত। মাথায় আঘাত লাগে সেখান থেকে রক্ত বের হতেই তা পরিষ্কার করার জন্য ভার্সিটির পেছন দিকে নিয়ে যায়। পানি দিয়ে সেই রক্ত পরিষ্কার করে ছেলেটিকে পার্শ্ববর্তী হসপিটালে পাঠিয়ে দেয়। প্রাবিশ তখন বাইরে থাকায় এমন অঘটন ঘটল। এক ঝাড়ি মেরে বলে ওঠে প্রাবিশ, পাগল হয়েছিস? মারামারি করতে গেলি কেন? বটগাছের বেদির উপরে শান্ত হয়ে বসে আছে সীমান্ত নির্বিঘ্ন গলায় বলল, তোরে কৈফিয়ত দিতে পারবো না তো। সেখানে দাঁড়িয়ে থাকা বিদ্যুৎসম্ভ্রস্ত কুসুম ক্ষীণ স্বরে বলল, ছেলেটা একটা মেয়ের সাথে বেয়াদবি করেছিল। সীমান্ত শুধু ওকে ধমকে দিয়েছে, কিন্তু ছেলেটা উল্টোই। নিষ্প্রাণ একটা শিশু গাছের সাথে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। সে তখন মসজিদে ছিল। ঘটনা ছড়াতে বেশি সময় লাগেনি, তবে সবটা সামলে নেয় স্মারক। আইন্দ্রি সর্বপ্রথম তার কাছেই যায়, কারণ রাজনীতিতে বিশেষ ঝোঁক আছে তার। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সে রাজনীতির সাথে যুক্ত। ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছেলেরা তাকে বেশ সমীহ করে। মাথার উপরে বিশাল ধূসর আকাশ, চারিদিকে মৃদু সমীরণের গুঞ্জন, যান্ত্রিক বাহনের বিক্ষিপ্ত শব্দ, তার মাঝে হুড়হুড়িয়ে যাচ্ছে রিক্সা। আইন্দ্রির পাশে বসেছে প্রাবিশ। নিষ্প্রাণ বসতে চেয়েছিল, কিন্তু আইন্দ্রি সেই সুযোগ দেয়নি। পেছনে রিক্সা বসেছে কুসুম আর তৃণা, আর একটা রিক্সা সীমান্তর সাথে নিষ্প্রাণ। উসখুস করছে তার মস্তিষ্ক, ভেতরে দাবদাহ প্রকট হচ্ছে ক্রমাগত, কিন্তু বাইরে শান্ত সমাহিত। বেশ কিছু সময়ের মৌনতা ভেঙে বলে ওঠে আইন্দ্রি, আমার তোকে কিছু বলার আছে। প্রাবিশ বিনা সংকোচে বলল। বল। আইন্দ্রি ভীতু গলায় বলল। প্রাণকে আমার ভয় করে। ফিক করে হেসে ফেলে প্রাবিশ, ফিসেল গলায় বলল, এর চেয়ে যদি বলতি আমার পিঁপড়াকে ভয় করে, তাহলে আমি নির্দ্বিধায় মেনে নিতাম। আইন্দ্রি মেজাজ দেখিয়ে বলল, আমি মজা করছি না। প্রাবিশ নড়ে বসে। বৈকালের সূর্যের ম্রিয়মান আবহাওয়াও কিঞ্চিত উষ্ণতা বিদ্যমান, তাতে অস্বস্তিও আছে। কিন্তু প্রাবিশের তখন আইন্দ্রির কথায় বেশি অস্বস্তি হচ্ছে। সরল গলায় বলল, এমন কেন মনে হচ্ছে তোর? আইন্দ্রি চোখ পিটপিট করে তাকায়, লম্বা শ্বাস নিয়ে বলল গ্যালারির সেই কাণ্ডটার কথা, এমনকি তাকে ধ্রুবতারা বলে ডাকার কথাও। মুচকি হাসে প্রাবিশ, খেয়ালিপনায় বলল, ও হয়তো তোরকে পছন্দ করে। ছেলেটা কিন্তু জেমস বলতে পারিস, যদিও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ততটা উচ্চ নয়। তবে আমার মনে হয় মানুষের পরিচয় সে নিজে, বংশমর্যাদায় নয়। আইন্দ্রি নিরস গলায় বলল, আমার এখন এইসবে কোনো ইন্টারেস্ট নেই। বাবা এইসব পছন্দ করে না। তুই নিষ্প্রাণকে পছন্দ করিস? এই প্রশ্নের জবাব আইন্দ্রি দিতে পারল না। প্রাবিশের ধারণা হলো হয়তো আইন্দ্রি তার প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নয়, তাই সে আর এই বিষয়ে কথাই বলল না। আইন্দ্রির সব কথা ব্লুটুথের মাধ্যমে শুনে ফেলেন নিষ্প্রাণ। এক দীর্ঘশ্বাস ফেলে অধর ঝোলায় ক্লান্ত হাসি। তাদের রিক্সা এসে থামে বনশ্রীতে। আজ এখানে একটা ছোট্ট মেলা বসেছে। সীমান্ত আসতেই চাইছিল না মেয়েদের ভিড়ভাট্টা থেকে এসব মেলাতে, কিন্তু নিষ্প্রাণের দেহপিঞ্জরে চলে শিরায় শিরায় নিষ্পেষণ। আইন্দ্রিকে কোনোভাবে একা ছাড়া তার পক্ষে সম্ভব নয়, তাই প্রাবিশের সীমান্তকে তার হৃদয় ভেজা কথায় গলিয়ে নেয়। মেলার দরজার কাছে আসতে সীমান্তের অক্ষিযুগল তটস্থ হয়। এক গাদা মেয়ে মানুষের ঢলাঢলি বিশ্রী কাণ্ড। তারা 3 জন ভেতরে গেল না। মেলার পাশে কয়েকটা বড় আম গাছ, তারা সেখানেই দাঁড়িয়ে থাকে। আইন্দ্রি, তৃণা আর কুসুম ভেতরে যেতেই এলাহি কাণ্ড, মানুষে গিজগিজ করছে। মেয়েলি জিনিসের উপস্থিতি বেশি। একজন মহিলা ডালা ভর্তি রং বেরঙের রেশমি চুড়ি নিয়ে বসেছেন। আইন্দ্রি উৎফুল্ল দৃষ্টিতে তাকিয়ে সেই ডালার সামনে বসে। মাথায় ঘোমটা দেওয়া শীর্ণদেহের মহিলা মৃদু হাসলেন। আইন্দ্রি কালো রঙের একমোট চুড়ি হাতে গলিয়ে নেয়। কুসুমের সামনে হাত নাড়াতে রিনিঝিনি শব্দ হয় তাতে। উচ্ছ্বসিত গলায় বলল, সুন্দর না চুড়িগুলো? সেই চুরির শব্দ পৌঁছে যায় নিষ্প্রাণের কর্ণরদ্ধে, আর সেখান থেকে তার বুকের কম্পিত মাংসপিণ্ডে। গম্ভীর শ্বাস ফেলে নিষ্প্রাণ। প্রাবিশ ব্যস্ত তার গার্লফ্রেন্ডের সঙ্গে। সীমান্তের বিরক্তিকর কণ্ঠ, ওই মাইয়া মানুষের ন্যাওটা আমি একদম ভাল লাগে না আমার।
নিষ্প্রাণ সেই কথা শুনল না, তার মস্তিষ্ক ঝাঁঝিয়ে উঠল পাশের অমসৃণ কণ্ঠে। নিষ্প্রাণ শান্ত গলায় বলল, তোরা বস, আমি আসছি। কই যাস তুই? মেলার ভেতরে দাঁড়া এখানে তোরা। সীমান্ত ভ্রু কুঞ্চি করে তাকায়। নিষ্প্রাণ দৃঢ়চিত্তে লম্বা লম্বা পা ফেলে মেলার ভিতরে প্রবেশ করে। আয়েন্দ্রের হাত ধরে রেখেছে ছেলেটি, তার চড়ি পড়া হাতে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতে মুখ দিয়ে অশ্লীল ভাগ ভঙ্গি করে। আয়েন্দ্রির জোর হাতে হাতটা ছাড়িয়ে নেয়, তপ্ত গলায় বলল, আপনার হাতটা খুব সুন্দর, ধরে দেখছিলাম। আসলে আমার গার্লফ্রেন্ডেরও চুড়ি ভীষণ পছন্দ, দেখতে শুনতে আপনার মতোই। অদ্ভুতভাবে আয়েন্দ্রির সারা শরীরে চোখ বোলায় ছেলেটি। মুহূর্তে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গেল। আচমকা ছেলেটির হাতটাকে ধরে তার হাতের মধ্যখানে কাচের তৈরি ভাঙা একটা ফুলদানি উপর করে গেঁথে দেয়। আর্তনাদ করে ওঠে ছেলেটি, হুলস্থুল শুরু হয়ে যায় স্বাভাবিক পরিবেশে। সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে, মাতাল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলছে রিক্সা। সোডিয়াম বাতির আলোকছটায় মেতে উঠেছে অন্ধকার শহর। হুড়হুড়ে বাতাস ও মনে উচ্চারণ আয়েন্দ্রির। আর নিষ্প্রাণের এমন কাজে বিস্ময় আত্মা কেঁপে ওঠে আয়েন্দ্রির। ছেলেটির হাতে ভাঙা ফুলদানি গেঁথে দিতে গলগলিয়ে লহুন নহর বইতে থাকে। ততক্ষণে হুলস্থুল কোলাহলে ভরকে যায় পুরো পরিবেশ। চিৎকার চেঁচামেচি আর হৈহুল্লোড়ে মেলার ভেতরে দৌড়ে আসে প্রাবিশার সীমান্ত। ক্রোধে বিহ্বল নিষ্প্রাণ ফুসফুস করছে। আয়েন্দ্রি একরাশ ভয় নিয়ে চেয়ে আছে নিষ্প্রাণের শান্ত কিন্তু প্রকোপিত মুখটার দিকে। কুসুমার তৃণা ভয়ে সিটিয়ে আছে। ছেলেটা স্থানীয় এলাকার বখাটেদের সর্দার। স্টেপা কাজকালকার ছেলেরা নিজেদেরকে কীভাবে তারা নিজেরাও অজ্ঞাত। ছেলেটার এই অবস্থা দেখে সাথে থাকা বাকি দুটো ছেলেও ভয় আটকে ওঠে। ঝড়ের তাণ্ডব মাতিয়ে লোক জড়ো করতে থাকে। ছুটে আসে আরও কিছু ছেলে পেলে। মুহূর্তে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়, কিন্তু তার আগে ভিড় ঠেলে নিষ্প্রাণকে বের করে আনে বাকিরা। দ্রুত আয়েন্দ্রি আর নিষ্প্রাণকে একটা রিক্সায় উঠিয়ে দেয়, আর পেছনে আরেকটা রিক্সা তৃণা আর কুসুমকে। প্রাবিশার সীমান্তকে ঠাওয়ার করতে পারেনি ছেলেগুলো। খেলার ব্যাট, হকি স্টিক, রড কোনো কিছুরই কমতি ছিল না। ছেলেগুলো তা হাতে নিয়ে পুরো মেলা চিরুনি তল্লাশি চালায়, কিন্তু হাতে লাগে না কিছুই। নিষ্প্রাণের কোমল মুখটার দিকে চেয়ে আছে আয়েন্দ্রি। ভয় তার বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, ঢোক গিলতেও ভীষণ কষ্ট। আয়েন্দ্রি ভয় কাতুরি গলায় বলল, এমন কেন করলি তুই? ছেলেটাকে এভাবে কেন মারলি? আর নিষ্প্রাণ স্নিগ্ধ স্বরে বলল, সীমান্ত করলে ওকে এই প্রশ্নটা করতি? আয়েন্দ্রি গম্ভীর গলায় বলল, তুই আর সীমান্ত এক নস। সীমান্ত উড়নচণ্ডী, কখন কি করে বসে ঠিক নেই, কিন্তু তুই তা নস। আয়েন্দ্রির দিকে মায়া ভরা চোখে তাকায় নিষ্প্রাণ। সে নজর সোজা গিয়ে আটকে আয়েন্দ্রির অধরে ভারী গলায় বলল, তোর ক্ষেত্রে আমি এর চেয়েও ভয়ঙ্কর। আয়েন্দ্রি ভয়চকিত গলায় বলল, এইসব কি বলছিস তুই? নিষ্প্রাণ সাবলীল গলায় বলল, তোর দিকে হাত বাড়ানোর অধিকার আমি আমার ছায়াকেও দেব না। আয়েন্দ্রির রুদ্রবাকে আঁকি পল্লব প্রশস্ত করে অপলক চেয়ে থাকে নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ বিশদ করা গলায় বলে ওঠে, থামান মামা, আমি নামবো। আয়েন্দ্রি নিষ্প্রাণের হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? নিষ্প্রাণ আলগোছে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আয়েন্দ্রির কাছ থেকে। রিক্সা থেকে নেমে নিষ্প্রভ গলায় বলল, বাসায় যা, আমার কাজ আছে। যান মামা, ঠিকমতো বাসায় পৌঁছে দেবেন। নিষ্প্রাণের প্রাণ নিয়ে যাচ্ছেন আপনি। আয়েন্দ্রের দিকে সরল দৃষ্টি রেখে কথাগুলো বলল নিষ্প্রাণ। রিক্সা চালক তেমন কিছুই বুঝল না, তবে বর্তমান যুগে প্রেমিক যুগলদের তাদের চিনতে ভুল হয় না। লিঙ্ক রোডের কাছে আসতেই নেমে যায় নিষ্প্রাণ। আয়েন্দ্রি কিছুতেই বুঝতে পারে না নিষ্প্রাণ কেন আবার পেছন থেকে হাঁটা শুরু করেছে। আর রিক্সা চলতে শুরু করে। আয়েন্দ্রি ঘাড় বাঁকিয়ে নিষ্প্রাণকে দেখছে। কৃত্রিম আলোর বাঁকে বাঁকে হেঁটে যাচ্ছে নিষ্প্রাণ। ক্ষণকাল পরে ভিড়ের মধ্যে মিলিয়ে যায় সে। আয়েন্দ্রি ঘুরে বসে, তার উন্মনা দিগ্ভ্রষ্ট দৃষ্টি। হসপিটালে স্যালাইন দিয়ে রেখেছে আহত ছেলেটাকে। তার সাথে এসেছে তার উশৃঙ্খল বন্ধু বান্ধব। পাড়ায় বেহায়াপনা করে বেড়ানোর কারণে কোনো লিগ্যাল গার্ডিয়ান তার সাথে আসেনি, তবে বন্ধুদের আশ্বাসিত কথা যে তার এই অবস্থা করছে তাকে ঠিক খুঁজে বের করবে এবং তারও ঠাঁই হবে এই হসপিটালে। ছেলেটার সাথে তার দুটো বন্ধুই বসেছিল। চোখে ঘুম জড়িয়ে আসতে একজন চলে যায়, আর একজন ঠাঁই বসে থাকে। তলপেটে চাপপড়তি ওয়াশরুমের জন্য ক্যাবিন থেকে বেরিয়ে আসে। একটু আগে ডক্টর রাউন্ড মেরে গিয়েছে, তাই এখন সকলের ব্যস্ত তাদের কাজে। নিষ্প্রাণ শান্ত পায়ে হেঁটে গিয়ে ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করে দেয়। করিডোর আপাতত ফাঁকা। ছোটোখাটো নিম্নমানের হসপিটাল হয়, তেমন কোনো সিকিউরিটিরও ব্যবস্থা নেই। নিষ্প্রাণ সেই সুযোগ কাজে লাগায়। ক্যাবিনে ঢুকতেই দেখে ছেলেটা ঘুমে বিভোর। নিষ্প্রাণ ছোট ছোট পা ফেলে এগিয়ে যায়, শুভ্র বিছানার পাশে এসে স্থির হয়।
গাঢ় চোখে ছেলেটাকে দেখে এই ঘুমই তার শেষ ঘুম। পকেট থেকে রুমাল সমেত হাতটা বের করে ছেলেটার নাকের উপর কিছুক্ষণ চেপে ধরে। ছেলেটা এবার সত্যি সত্যি নিশ্চেতন। স্যালাইনের প্লাস্টিকের বোতলের দিকে দৃষ্টি ফেলে নিষ্প্রাণ। তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা মোটা বই বের করে, তার মাঝে একটা ছোট্ট কাচের শিশি। বইয়ের মাঝখানে বেশ খানিকটা জায়গা কেটে সেই গর্তেই বসানো সেই শিশি। সেখান থেকে সিরিঞ্জের মধ্যে কিছুটা তরল নিয়ে স্যালাইনে পুশ করে, যা একটু একটু করে প্রবেশ করছে ছেলেটার সমাহিত শরীরে, যা একটু পরে ছেলেটার কম্পন থামিয়ে দেবে। নিষ্প্রাণ একটু ঝুঁকে পড়ে ছেলেটার মুখের উপর। অদ্ভুত সেই সিটির আওয়াজ নিঃসৃত হয় নিষ্প্রাণের বলয় আকৃতির ওষ্ঠাধর থেকে। ছেলেটার হাতের দিকে তাকাতেই তার শান্ত চোখ দুটো ক্ষিপ্ত হয়ে ওঠে। ব্যান্ডেজ করা হাতটায় সবগুলো আঙুল ভেঙে ফেললো এক এক করে। ব্যান্ডেজ খুলতে কাটা হাতটা হেয়ালি চোখে তাকিয়ে থাকে, তাতেও প্রশান্তি মেলে না। ছেলেটার হাতে স্যালাইনের সুইচটা খুলে নিয়ে তার টুকটুক করে ঢুকাতে থাকে হাতে। রক্তে ভিজে ওঠে সফেদ চাদর। পুলকিত হয় নিষ্প্রাণ। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ওকে আমি বাঁচাতে পারিনি। ওদের ওই লালসা থেকে কেড়ে নিয়েছে ওরা ওকে, রক্তাক্ত করেছে ওকে, হিংস্র হায়নার মতো খুবলে খেয়েছে। আমি শুধু সেই আর্তনাদ শুনেছি, দেখেছি সেই রক্তের নদী। কিন্তু আমার ধ্রুব তারার দিকে হাত তো দূরের কথা, যে চোখ ওকে সেই নজরে দেখবে তার শ্বাস আমি কেড়ে নেব। মৃত্যুই হবে যার ভবিতব্য। কেবিন থেকে নিঃশব্দে বেরিয়ে আসে নিষ্প্রাণ। মৃদু আওয়াজের সেই সিটি, যা দেয়ালে দেয়ালে কম্পন ধরিয়ে দিয়েছে। অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েন্দ্রি। মাথার ওপরে বিশাল দগদগে সূর্যের পিঠ জ্বালা করা তাপে দাপিয়ে উঠছে দেহপিঞ্জর। নিষ্প্রাণের মায়াময় মুখটার দিকে তাকিয়ে থেকে ফিকে আওয়াজে বলল, তোর জন্য গার্লফ্রেন্ডের ব্যবস্থা করেছি। নিষ্প্রাণ হৃদয় ভেজা হেসে বলল, আমার তো তোকে প্রয়োজন। আয়েন্দ্রি সরু চোখে তাকিয়ে বলল, সামনে তাকা। কৃষ্ণচূড়া গাছের নিচে পেছন দিকে হেলে বসে আছে নিষ্প্রাণ। তার পাশে ঘাসের উপর পা মুড়ে বসে আছে আয়েন্দ্রি। চকচকে চোখে তাকিয়ে আছে ভার্সিটির নার্সারির পাশে দাঁড়ানো লম্বা মেয়েটার দিকে। নিষ্প্রাণ সেদিকে পলক ফেলে গাঢ় হাসে। হলুদ রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার ভারী ঘন রেশমি চুল তার নিতম্বের নিচে ঢেউ খেলে যাচ্ছে। পলকহীন চোখে সেদিকে তাকিয়ে মেয়েটাকে আদ্যপান্ত দেখছে নিষ্প্রাণ। পাশ থেকে আয়েন্দ্রি কলের মানবের মতো বলতে থাকে, অনার্স প্রথম বর্ষ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, শ্রেয়া নাম, দেখতেও মাশাল্লাহ। নিষ্প্রাণ তার ঘন পল্লবে আবৃত আয়তলোচন দিয়ে শ্রেয়াকেই দেখছে। তার নিমেষহীন আঁখি যুগলের দিকে তাকিয়ে ফিসেল হাসে আয়েন্দ্রি ফট করেই বলল, মেয়েটাকে পটাতে পারবি? নিষ্প্রাণ নির্বিকার গলায় বলল, যদি পারি তাহলে কি দিবি আমায়? আয়েন্দ্রি কপট হেসে বলল। তোর প্রস্তাব ভেবে দেখব। নিষ্প্রাণ ঝট করে উঠে দাঁড়ায়। উরুর উপরে রাখা কালো ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলল, মনে রাখিস। আয়েন্দ্রি ভয়াতুর ঢোক গিলে সে মনে প্রাণে চায় নিষ্প্রাণ শ্রেয়ার প্রেমে পড়ুক। গভীরভাবে তার হৃদয় কোঠরে জায়গা করে নিক শ্রেয়া। শ্রেয়া সম্পর্কে খোঁজ নিয়েছে আয়েন্দ্রি। মেয়েটা লেখাপড়ার পাশাপাশি চরিত্রেও ভালো। আয়েন্দ্রির ভাবনার সুতো কাটে। সে ক্ষীণ দৃষ্টিতে দেখল শ্রেয়ার সামনে গিয়ে দাঁড়িয়েছে নিষ্প্রাণ। নিষ্প্রাণকে দেখে ভুরু কুঞ্চি করে শ্রেয়া। দুধ সাদা মুখটায় অধর পল্লব লাল রঙে রঙিন, চোখে গাঢ় কাজল, থুতনিতে দৃশ্যমান খাজ। সেটা যেন শ্রেয়ার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। তপ্তলাভায় মৃদু প্রবঞ্জনের দোলা। শ্রেয়ার রেশম কালো চুল উঠছে, কয়েক গাছে চুল তার ছোট্ট মোলায়েম সমান্তরাল ললাটে আস্তানা করতেই ব্যস্ত। হাতে তার কানের পাশে গুজে নিয়ে চকিত গলায় বলল, কে আপনি? স্মিত হাসল নিষ্প্রাণ। তাতেই তার চোখে খেলে গেল দুরন্তপনা। চোখের কার্নিশে মৃদু কুঞ্চন, ভ্রমর কালো ভ্রুযুগল টান টান ভাব। শ্রেয়া বিস্মিত হলো। নিষ্প্রাণের অর্ধবাকের হাসিতে কিছু একটা ছিল, যা বিষবাণের হয়ে বিঁধল শ্রেয়ার বক্ষস্থলে। শ্রেয়া ভ্রু নাচিয়ে ফের প্রশ্ন করে, কে আপনি? শ্রেয়ার পাশে দাঁড়ানো তার সহপাঠী শম্পা কুঞ্চিত কপালে সন্দিহান সুরে বলল, আপনি নিষ্প্রাণ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এইবারে সেকেন্ড ইয়ারে টপ করেছেন। শম্পার দিকে এক নজর তাকিয়ে চোখ ফেরা নিষ্প্রাণ। শ্রেয়া অদ্ভুত সুরে বলল, তুই চিনিস? ভাইয়ার ব্যাচমেট। ও, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? নিষ্প্রাণকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে নম্র গলায় প্রত্যুক্তি করে সে, তোমার সাথে আমার কিছু কথা আছে। বিমুগ্ধ চিত্তে নিষ্প্রাণের কণ্ঠনালীর দিকে তাকায় শ্রেয়া। চওড়া কাঁধ বিশিষ্ট নিষ্প্রাণের গলার ডান পাশে একটা দাগ, মনে হচ্ছে পোড়া দাগ। তার সব্র রঙে বড্ড বেমানান্তা। সেখানে নিগুড় দৃষ্টি শ্রেয়ার। নিষ্প্রাণ শম্পার দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলে, প্লিজ।
শম্পা বুঝতে পারলো নিষ্প্রাণ শ্রেয়ার সাথে একা কথা বলতে চায়, তাই সে ক্লাসের দিকে হাঁটা ধরে। শ্রেয়ার সন্দিহান দৃষ্টি পড়তে বিগলিত হেসে বলে ওঠে নিষ্প্রাণ। কেমন আছো? অবাক হলো শ্রেয়া, অপরিচিত একটা ছেলে তাকে প্রশ্ন কেন করছে। শ্রেয়া চোখের পল্লব ধীরে সুস্থে ফেলে বলল, ভালো, আপনি? কোনটা বলবো, পরিচয় নাকি কেমন আছি? শ্রেয়া নির্ভয় চিত্তে হাসে, ঝরা গলায় বলল। আসলে আপনি কি চাচ্ছেন বলুন তো? নিষ্প্রাণ হুট করেই মুক্ত কণ্ঠে বলল। চুলের যত্ন করো অনেক। শ্রেয়া ভ্রুকুঞ্চন করে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, চোখের কোণ সংকুচিত করে বলল। তেমন কিছু না। আপনি কি আমার চুলের প্রশংসা করতে এসেছেন? ইট ইজ রিয়েলি অকওয়ার্ড। চুলের প্রশংসা করে কাউকে ইমপ্রেস করা হাস্যকর ব্যাপার। নিষ্প্রাণ চোখে হেসে বলল। আমি নিষ্প্রাণ মুনতাসির, অনার্স 3rd ইয়ার, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এইটুকু তোমার বান্ধবী তো বলেই দিয়েছে। এখন আমি যা বলতে চাইছি শোনো। ওই দিকে দেখো, ও আমার ধ্রুবতারা। ও তোমাকে ভীষণ পছন্দ করে। কেন করে তা আমি জানি না, তবে হয়তো তুমি স্পেশাল তাই। শ্রেয়া অবিশ্বাস্য চোখে তাকায়। ছেলেটা বলে কি? শ্রেয়া চোখ ঘুরিয়ে তাকায় আয়েন্দ্রির দিকে। আয়েন্দ্রি প্রাণহীন দৃষ্টিতে চেয়ে আছে। শ্রেয়া সরল গলায় বলল। ও আপনার ধ্রুবতারা? হ্যাঁ। ওভাবে তাকিয়ে আছিস কেন? জানি না তো। শ্রেয়া মুচকি হাসে, জানার আগ্রহ নিয়ে বলল। ও কি আপনার বন্ধু? নিষ্প্রাণ মৃদু হেসে স্নিগ্ধ স্বরে বলল। হ্যাঁ। শ্রেয়া বেশ সময় ধরে আয়েন্দ্রিকে দেখে। সাধারণ গোলগাল চেহারার মেয়েটার মধ্যে দাম্ভিকতার সৌন্দর্য না থাকলেও ভারী মিষ্টি দেখতে। নাতি দীর্ঘ চুলগুলো পনিটেইল করা, একটা খয়েরি রঙের 3 পিস পরেছে। তাতে ফিকে ফসা ভাব একটু ঝলকে এসে তাপিত রোদ্দুরে হানা দেয় চোখের মণিতে। সিমসাম গর্ণের দেহে অতিরিক্ত মেদ না থাকলেও দেখতে বেশ লাগে। ফট করে অদরসরি হেসে ফেলে শ্রেয়া। নিষ্প্রাণের দিকে আদরে চোখে তাকিয়ে বলল। বেশ মজার বিষয়। আপনার ফ্রেন্ডের আমাকে ভালো লাগে, তাই আপনি কথা বলতে চলে এলেন। নিষ্প্রাণ সজীব হেসে বলল। আসলে ও বলেছে আমি যদি তোমাকে ইমপ্রেস করতে পারি তাহলে ওকে বলা আমার অনুভূতিকে ও একবার ভেবে দেখবে। মুহূর্তে কালো মেঘে সেয়ে যায় শ্রেয়ার লাস্যময়ী মুখটায়। মনমরা গলায় বলল। কেমন অনুভূতি? প্রাণহীন অনুভূতি। বলেই সশব্দে হেসে ওঠে নিষ্প্রাণ। কেমন অস্থির অসহিষ্ণু চোখে নিষ্প্রাণকে দেখে শ্রেয়া। ছেলেটা কি অদ্ভুত কথা বলে। চোখের চাহানিও নিগুড়তায় ছাওয়া। যে কেউ সহজে পড়ে নেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু শ্রেয়ার পড়তে ইচ্ছে হলো সেই চোখ। খুব করে জানতে ইচ্ছে হলো অদ্ভুত কথা বলায় মানুষটাকে নিষ্প্রাণ। এ আবার কেমন নাম? তাদের দুইজনকে অপলক দেখছে আয়েন্দ্রি। সূর্য হেলে পড়তে শুরু করেছে পশ্চিম দিগন্তে। ধূসর আকাশ একটু পরে হারিয়ে যাবে তমসা জামিনীতে। সন্ধ্যাদ্বীপ জলে ওঠার আগেই ফিরতে হবে আয়েন্দ্রিকে। আয়েন্দ্রি বেখেয়ালি মনের দর্পণে টুক করে করা নারে প্রাবিশ। তার পাশে বসে চুলের আগায় হালকা টান মেরে বলল। প্ল্যানের কি হলো তোর? আয়েন্দ্রি নিরশ্বাস ফেলে প্রাবিশকে সামনে তাকাতে ইঙ্গিত দেয়। প্রাবিশের চোখ দুটো চমকে ওঠে। শ্রেয়ার সাথে হেসে হেসে কথা বলছে নিষ্প্রাণ। গাঢ় কণ্ঠে সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্যের দিকে উন্মনা দৃষ্টি রেখেই বলল প্রাবিশ। কাজটা কি ঠিক হচ্ছে? আয়েন্দ্রি ব্যথাতুর শ্বাস ফেলে। নরম করে চাহনি পায়ের উপর থাকা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বইটা ঠাস করে বন্ধ করে বলল। তুই জানিস বাবা এসব পছন্দ করে না। আমাকে নিয়ে তার মনে অনেক স্বপ্ন। প্রাবিশ তীক্ষ্ণ সুরে কিঞ্চিত রাগ মিশ্রণ করে বলল। আঙ্কেলের কথা ছাড়, তুই ওকে পছন্দ করিস নাকি সেটা বল। আয়েন্দ্রি পূর্ণ নজর ফেলেন নিষ্প্রাণের দিকে। তখনই আয়েন্দ্রিকে অবাক করে দিয়ে তার দিকে চোখের কোণে হেসে তাকায় নিষ্প্রাণ। ঝিমুনি দিয়ে ওঠে আয়েন্দ্রির শরীর। মনটা হঠাৎ বেখেয়ালি হয়, কাতর হয় ওই চাহনিতে, বিদ্ধ হয় প্রেমাসুখে। জ্বলে ওঠে প্রেমানলে। আয়েন্দ্রি নিজেকে লুকায়, নিজের বক্ষস্থলে আবিষ্ট কম্পিত যন্ত্রটার স্পন্দনকে নজর আন্দাজ করে। নিস্পৃহ গলায় মিথ্যের হাতেখড়ি করে বলল। প্রাণকে আমার ভয় হয়। দীর্ঘ সময় পরে আয়েন্দ্রির মুখে নিঃসৃত এই বাক্য ঝড় তোলে নিষ্প্রাণের প্রাণহীন দেহে। তার ধ্রুবতারা তাকে ভয় পায়। কেন ভয় পায়? সে তো তাকে অতলন্ত মায়ে মুড়িয়ে রাখবে, ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবে, আদরে বিড়াল ছানার মতো তার হৃদযন্ত্রের পাশে গুজে রাখবে, ভরিয়ে রাখবে আদরে আদরে। তার বুকে বদ্ধ প্রকোষ্ঠ যে কলিজা আছে সেখানে গেঁথে রাখবে। পাজরে পাজরে যুদ্ধ বাঁধিয়ে বদ্ধ করে নিবে সে দ্বার, যেখান থেকে তার ধ্রুবতারাকে কেউ দেখবে না, পারবে না ছুঁতে তার প্রেমাস্পর্শ।
ক্লাস ভর্তি স্টুডেন্টদের সামনেই চওড়া গলায় কথা বলে যাচ্ছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড অতুল প্রসাদ। রোতে সকাল শীতল দৃষ্টি তার দিকে, সম্পর বেখেয়ালের চাহনিতে চোখ পড়ে নিষ্প্রাণ। শ্রেয়ার ক্লাসের দরজা থেকে কিঞ্চিত সরে দাঁড়িয়ে আছে সে। মধ্য সারিতে বসা শ্রেয়াকে কোণের কুতা দিয়ে সপ্রতিভ করে শম্পা। শ্রেয়া চোখে মুখে বিরক্তি ছাপিয়ে নাক কুঁচকে কপালে প্রমত্ত সাগরের ঢেউ খেলে জানতে চাইল কি হয়েছে। শম্পা সরশেষে চোখ দিয়ে ইশারা করে। দরজার দিকে তাকাতেই নিষ্প্রাণের অনড় চাহনিতে আটকে যায় শ্রেয়ার নিটল চোখ। গত 3 দিনে অনেকটাই ঝুঁকে পড়েছে নিষ্প্রাণের প্রতি শ্রেয়ার ভাবাবেগ। আর নিষ্প্রাণ চোখে হাসে। শ্রেয়াকে বুঝিয়ে দেয় তার জন্যই বাইরে অপেক্ষা করছে আজ নো ক্লাস। লজ্জাবর্তী হাসে শ্রেয়া। মানুষটাকে অকারণে ভালো লাগে তার। অযথাই চেয়ে থাকতে ইচ্ছে করে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ইচ্ছে করে প্রাণহীন নামের সজীব মানুষটাকে। ক্যান্টিনে বসে আছে আয়েন্দ্রি। তার অসার নির্জীব দৃষ্টি ক্যান্টিনের কাজগুলি দোতলায় দাঁড়ানো নিষ্প্রাণের পিঠে। হলুদ রঙের শার্ট পরেছে নিষ্প্রাণ। হলুদ রঙটাই কেন যেন নিষ্প্রাণকে আরও বেশি উজ্জ্বল লাগে। সোনা রঙের ধোয়া কোনো স্নিগ্ধ পুরুষ মনে হয় তখন তাকে। আয়েন্দ্রির সামনে কৌতূহলী হয়ে চেয়ে আছে সীমান্ত। তার কর্কশ স্বরের প্রশ্ন, নিষ্প্রাণার ওই সেরা তেনার পিছে লাগালি কেন তুই? আয়েন্দ্রি নিষ্প্রাণের দিকে থেকে চোখ সরিয়ে গুমট শ্বাস ফেলে বলল, মেয়েটা ভালো। ভালো হইলেই তুই ওরে নিষ্প্রাণার লগে সেট কইরা দিবি। তুই আন্দিই থাকবি, ভালো হইতি না। আয়েন্দ্রি তার প্রস্তুত করা কথা বলতে পারল না। ততক্ষণে উগ্র মূর্তির মতো দুটো ছেলে হাতে রড নিয়ে ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে। অকস্মাৎ হামলা করে বসে সীমান্তের উপরে। চকিতে ছেলে দুটোর হামলে পড়া আচরণ ঠাওয়ার করতে না পারায় মর্মান্তিক ঘটনার শিকার হয় সীমান্ত। ছেলে দুটো সীমান্তকে উপর্যুপরি কয়েকটা আঘাত করতে নেতিয়ে পড়ে সে। ভয়ে সেদিয়ে যায় বাকি স্টুডেন্টরাও। তারা আর কোনো রাগ করল না। সীমান্তের বিধ্বস্ত অবস্থায় নিজেকে সামলাতে পারল না আয়েন্দ্রি। দুটো ছেলের মধ্যে যে ছেলেটা সীমান্তের কলার চেপে রেখেছে তার হাতে খাবলা মেরে ধরে সীমান্তকে সারানোর চেষ্টা করে। ছেলেটাই অযাচিত বিরক্তি সহ্য করল না। এক হাতে ধাক্কা মেরে বসে আয়েন্দ্রিকে। আয়েন্দ্রি উল্টে গিয়ে ছিটকে পড়া নিষ্প্রাণ বুকের উপরে। তার অধৈর্যরা চুম্বকের মতো জাপড়ে ধরে নিষ্প্রাণের গলার সেই পোড়া দাগে। হিমশীতল অনুভূতির সুখ পায়রারা হঠাৎ ডানা মেলে উঠতে থাকে বিশাল নীলাভ অন্তরীক্ষের বুকে। ভয়চকিত শ্বাস ফেলে আয়েন্দ্রি। তার উষ্ণ নিঃশ্বাস নিষ্প্রাণের গলায় পড়তে শ্বাস আটকে নেয় সে। আলগোছে হাতটা উঠে আয়েন্দ্রির কোমরে রাখে। নিষ্প্রাণের দৈবত স্পর্শে অনুরণন শুরু হয় আয়েন্দ্রির শুষ্ক ঠোঁটে। কম্পিত হয় তার পাতলা গরনের দেহ। আয়েন্দ্রির কানের কাছে মুখ নিয়ে আলতো গলায় বলে ওঠে নিষ্প্রাণ, ভয় পাস না ধ্রুবতারা, তোর প্রাণ সব সময় তোর সাথে। আয়েন্দ্রিকে বুকের কাছ থেকে সরিয়ে নেয় নিষ্প্রাণ। স্বাভাবিক অভিব্যক্তিতে সামনে এগিয়ে যায়। ক্রোধিত ছেলেটি জানে না অনুপলেই বদলে যাবে চিত্র। নিষ্প্রাণ ছেলেটার ঠিক পেছনে দাঁড়ায়। ছেলেটার হাঁটুর পেছনের দিকের খাসটা নিষ্প্রাণ তার হাঁটু দিয়ে দুর্বল ধাক্কা মারতে সামনের দিকে হাঁটু ভাঁজ হয়ে পেছন দিকে হেলে পড়ে ছেলেটা। নিষ্প্রাণ সম্পূর্ণরূপে ছেলেটাকে পেছনে হেলে যেতে দেয়নি। অর্ধ হেলে পড়া ছেলেটার মাথার চুল মুষ্টিবদ্ধ করে ধরে এক হ্যাঁচকা টান মেরে ফেলে দেয়। ছেলেটা শটান হয়ে পড়ে যেতেই তার গলায় পা দিয়ে পিষে ধরে নিষ্প্রাণ। ছেলেটার হাতের রডটাও নিয়ে নেয় আর তা হাতের মধ্যে দুম করে ঠেসে ধরে। কুকিয়ে ওঠে ছেলেটা। তার সহচর নিষ্প্রাণকে আঘাত করতে গেলে সেই রড 2 হাতে ভালো করে ধরে নিজের সর্বশক্তি দিয়ে তার চল বরাবর আঘাত করতে ছিটকে পড়ে আঘাতপ্রাপ্ত ছেলেটা। ঘটনার ক্রমশ বিস্ফোরণ ঘটে পুরো ভার্সিটি প্রাঙ্গণে। রাজনীতির সাথে জড়িত আর অনেক ছেলে পেলে ক্যান্টিনের কাছাকাছি আসতেই নিষ্প্রাণ হুঙ্কার দিয়ে ওঠে, আর একজন ভেতরে ঢুকলেই এই রড একদম ওর হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেব আমি। সো ডোন্ট মুভ। 10-12 জন এসেছে ক্যান্টিনের বাইরে। নিষ্প্রাণের কড়া ঘোষণা নীরব হয়ে যায় তারা। হাতে থাকা অস্ত্রগুলো ভয়ে ঢোক গিলে নিল। বড় বড় শ্বাস ফেলতে থাকে আইনজি। হৃদগভীরে মাতম শুরু হয়েছে, উতলে উঠেছে ঢেউ। নিষ্প্রাণের এই ভয়াল রূপে চকিত আইনদ্রি। থরথরিয়ে কাঁপছে সে। ভয়তর চোখে তাকিয়ে আছে সে নিষ্প্রাণের লুকানো সেই হাসির বদনে। তটস্থ হয়ে ছুটে এসেছে প্রাবিশ। নিষ্প্রাণের পা এখনও নাম না জানা ছেলেটার গলার উপরে। প্রাবিশ ধাক্কা মেরে সরায় তাকে। ব্যস্ত হয়ে বসে ছেলেটার মাথাটা নিজের হাতে নিয়ে নেয়। সীমান্তের মুখে রক্তের প্রলেপ। তাকে আলতো করে ধরে নিষ্প্রাণ। ভার্সিটির প্রিন্সিপাল এসে দাঁড়িয়েছে ঘটনাস্থলে। এসেছে স্মারকসহ অন্যান্য সিনিয়র শিক্ষক বিন্দুরা। ছেলে দুটিকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হয়। নিষ্প্রাণকে আদেশ করা হয় প্রিন্সিপাল স্যারের কক্ষে আসার জন্য। নিষ্প্রাণ নির্ভয় চিত্তে বলল, পালিয়ে যাব না আমি, সীমান্তকে ফার্স্ট এইড করিয়ে আনছি। নিষ্প্রাণের এমন দাম্ভিক স্বরে নির্লিপ্ত সকলে। আইনদ্রি বরফখণ্ডের মতো স্থির। শ্রেয়ার দিকে নরম দৃষ্টিতে তাকায় নিষ্প্রাণ। তার চোখের তারা জলজল করা প্রশ্নেরা উত্ত্যক্ত করছে নিষ্প্রাণকে।
সীমান্তকে যত্নের সাথে নিয়ে যাচ্ছে প্রাবিশ। আয়ান্দ্রির সামনে সে দাঁড়ায় নিষ্প্রাণ, চোখে হেসে বলল। চল ধ্রুব তারা। আয়ান্দ্রি সম্মোহনী দৃষ্টিতে চেয়ে আছে। তার মনে হলো নিষ্প্রাণ তার নিঃশ্বাস নিশ্চল স্থির শরীরটাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছে। বেডে শুয়ে আছে সীমান্ত। তার চোয়ালের উপরের অংশে দুটো স্ট্রেচারের প্রয়োজন পড়েছে। কোমরের যে অংশে রডের আঘাত লেগেছে সেখানে হাড়ে দেখা দিয়েছে ফ্র্যাকচার। আপাতত তাকে মাস অতিবাহিত করতে হবে হসপিটালের শুভ্র বিছানায়। তার পায়ের দিকের একটা চেয়ারে বসে আছে আইন্দ্রি, মুখ ফ্যাকাশে রং, নির্লিপ্ত চাহনি, শীতল অনুভূতি। প্রাবিশ খবর দিয়েছে সীমান্তর বড় ভাইকে। সে আসতে সময় নিচ্ছে। ঢাকা শহরের জ্যাম অ্যামাজনের জঙ্গলের মতো। নিষ্প্রাণের দিকে কেমন রাগান্বিত চোখে তাকিয়ে আছে প্রাবিশ। সে শঙ্কিত, ভীত সম্ভ্রস্ত। নিষ্প্রাণ উঠে দাঁড়ায়। ভার্সিটি কর্তৃপক্ষ তার জন্য অপেক্ষা করছে। প্রাবিশের কাছে এসে অনুনয়ের সুরে বলে। সীমান্তের ভাই আসলে ধ্রুব তারাকে বাসায় পৌঁছে দিস। আমি ভার্সিটিতে গেলাম, আসি। প্রাবিশ নীরব সম্মতি দিল। হসপিটালের করিডোর দিয়ে যখন উন্মনা পা দুটো চালাচ্ছে নিষ্প্রাণ, পেছন থেকে পেল গলায় ডাকে ওঠে আইন্দ্রি। প্রাণ। দমকে যায় নিষ্প্রাণ। কাতর চোখ দুটো দিয়ে ফিরে তাকায়। ছোট্ট ছোট্ট পা ফেলে আইন্দ্রির সামনে এসে আদুরে গলায় বলল। কিছু বলবি? আইন্দ্রি কোনরূপ ভাবাবেশ ছাড়াই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে। ছেলেগুলোকে এভাবে মারলি কেন? অদর কিঞ্চিত দুলে হাসে নিষ্প্রাণ, ভয়ঙ্কর সুন্দর হাসি। হালকা ঝুঁকে আইন্দ্রির কানের কাছে গিয়ে ক্ষীণ স্বরে বলল। ছেলেটা ভুল করে তোকে ছুঁয়েছে, তাই শুধু ওকে মেরেছি, মেরে ফেলিনি। সোজা হয় নিষ্প্রাণ, কর্তৃত্বের সুরে বলল। বাসায় যা, আর সাবধানে যাবি। তোকে ভার্সিটি থেকে বের করে দিবে। নিষ্প্রাণ হৃদয় গলানো হাসে, বিগলিত গলায় বলল। দিলে দিবে, কিন্তু তোকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। তুই আমারই থাকবি। এই নিষ্প্রাণের প্রাণ তুই, আমার একমাত্র ধ্রুব তারা। আইন্দ্রি ভয়তর চোখে তাকিয়ে থাকে। তার বুকের ভিতরে সুপ্ত বালিকা বলে ওঠে। এমন বুকের ভেতর তোমার হৃদ প্রকোষ্ঠে ঘুম, এমন আদরে জড়ানো মন, আমার কাটছে দ্বিপ্রহর। তোমার অতন্দ্রিত নক্তের শ্বাস, আমার করেছে সর্বনাশ। আমার শোধিত অঙ্গের ক্ষরণ, তোমার দৈবাত্রসনের মরণ। নিষ্প্রাণ চলছে দ্বিধাহীন, নির্বিঘ্ন, নিরুদ্বেগ পথ চলা। প্রিন্সিপাল গোলাম সারোয়ারের সামনে নীরব দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। সেদিন যে ছেলেটাকে সীমান্ত মেরেছিল তারই সহচারীরা। গোলাম সারোয়ার অনেক কথা শোনালেন নিষ্প্রাণকে। মোটামুটি ভার্সিটির সকল শিক্ষকবৃন্দরা উপস্থিত সেখানে। হট্টগোল সামলাতে এগিয়ে আসে স্মারক, ছেলেদের শান্ত হতে বলে। একগাদা ছেলে দাঁড়িয়ে আছে গোলাম সারোয়ারের কক্ষের বাইরে। তারা তটস্থ, ব্যগ্র, ব্যস্ত। গোলাম সারোয়ার দারাজ গলায় বললেন। কাজটা তোমার মোটেও ঠিক হয়নি। যে ছেলেটাকে কানে আঘাত করেছে সে বধির হয়ে গিয়েছে, আর বাকি একজন আর কখনো তার ঘাড় সোজা করতে পারবে না। নিষ্প্রাণ নির্বিকার চাহনিতে অকপটে বলল। সীমান্তকে আঘাত করা কি ওদের ঠিক হয়েছে? সীমান্ত ভালো আছো? গোলাম সারোয়ার উচ্চ আওয়াজে বলে উঠলেন। চোখে এসে তার সামনে গিয়ে দাঁড়ালো নিষ্প্রাণ। স্বাভাবিক দৃষ্টিতে যে মুঠো হাতটা গোলাম সারোয়ারের টেবিলের উপরে রাখলো। সকলে উৎসুক চোখে চেয়ে আছে। নিষ্প্রাণ আলতো চোখে তাকিয়ে হালকা ঝুঁকে রহস্য হাসল। বিভ্রান্ত হলেন গোলাম সারোয়ার। তিনি কপালের মাঝ বরাবর ভাঁজ অঙ্কিত করলেন। নিষ্প্রাণ তার হাতের মুঠো আলগা করতে একটা কালো ভয়ঙ্কর মাকড়সা সুরসুর করে বেরিয়ে গোলাম সারোয়ারের দিকে ধাবিত হয়। গোলাম সারোয়ার আতকে উঠলেন। ত্রাসিত চোখে চেয়ে লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। উপায়ন্ত না পেয়ে টেবিলে থাকা পেপার ওয়েট দিয়ে মাকড়সাটিকে চেপে ধরলেন। উপস্থিত সকলের সম্ভ্রস্ত দৃষ্টি। নিষ্প্রাণ হৃদয় ভেজা হেসে বলল। মাকড়সাটিকে মারলেন কেন স্যার? গোলাম সারোয়ার সচকিতে বললেন। এটা কি করলে তুমি? যদি মাকড়সাটা কামড় দিত আমাকে? নিষ্প্রাণ মুচকি হেসে আনম্র গলায় বলল। এখনো কামড়াইনি তো স্যার, তবুও মেরে ফেললেন। আমি কি সেই পর্যন্ত অপেক্ষা করব নাকি? নিষ্প্রাণ চোখে হাসলো, সদর্পে বলল। তাহলে আমারও কি সীমান্তকে মেরে ফেলা অবধি অপেক্ষা করা উচিত ছিল? অগণিত চক্ষু দেয় একে অপরের ভীত চোখে চেয়ে চোখে চোখে নিজের ভাবের আদান প্রদান করছে। শাহরুখ নিষ্প্রাণের কাছে এসে অবলীলায় বলল। নিষ্প্রাণ ঝরা গলায় বলল। যদি তাই হয়ে থাকে তাতেও আফসোস নেই আমার। আপনারা আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। যদি সত্যি আমি অপরাধী হয়ে থাকি, দ্যাটস অল। কানাঘুষো শুরু হলো উপস্থিত জনতার মাঝে। সকলের মতামত অনুসারে সিদ্ধান্ত হলো
নিষ্প্রাণকে এইবারের মতো ক্ষমা করা হবে, কিন্তু পরবর্তীতে এই ধরনের কাজে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। দাম্ভিকতার সাথে প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে বের হয় নিষ্প্রাণ। ছেলেগুলো সরস তাকিয়ে আছে। নিষ্প্রাণের সরু অধরে বাঁকা হাসি। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে নিষ্প্রাণ। আইন্দ্রি দাঁড়িয়ে আছে সিঁড়ির দোরগোড়ায়। নিষ্প্রাণ সন্দেহান চোখে তাকিয়ে বলল, বাসায় যাসনি কেন? আইন্দ্রি নিষ্প্রাণের প্রশ্ন উপেক্ষা করে সরল গলায় বলল। কি বলেছে স্যার? নিষ্প্রাণ হেয়ারি গলায় বলল, ওয়ার্নিং দিয়েছে, চল তোকে বাসায় পৌঁছে দিই। বিরক্তি করল না আইন্দ্রি। কাঁসার থালার মতো চন্দ্রের আলোতে সিক্ত ধরণী। খিলখিরে হাসি তার, সে হাসিতে ঝরছে রূপালী জ্যোৎস্না। রাত হওয়ায় রিক্সা নেয় নিষ্প্রাণ। তাদের মাথার উপরে উদিত চন্দ্র চলছে তাদের সাথে। অন্তরিক্ষ আজ খুশিতে হাসছে। আইন্দ্রির মুখটা পাংশুবর্ণ। সে উদাস চিত্তে চেয়ে আছে সড়কের বাম দিকে। নিষ্প্রাণ ক্ষীণ গলায় প্রশ্ন ছড়ে, কিছু খাসনি তাই না? কোনো প্রতিক্রিয়া করল না আইন্দ্রি। নিষ্প্রাণ রিক্সা থামাতে বলে। আইন্দ্রি আস্তে ফিরে তাকায়। দীর্ঘ চোখ জোড়ায় তীব্র আতঙ্ক। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বিদায় করে নিষ্প্রাণ। রাস্তার পাশে ছোট্ট ফাস্টফুডের দোকান। তাই স্লাইড করে ভেতরে প্রবেশ করে নিষ্প্রাণ আর আইন্দ্রি। অর্ডার করে ফ্রেঞ্চ ফ্রাই, শর্মা আর লাচ্ছি। নিষ্প্রাণ খেলেও দুম করে বসে আছে আইন্দ্রি। ভারাক্রান্ত চোখে তাকিয়ে আছে সে। নিষ্প্রাণ মায়াময় গলায় বলল, খেয়ে নে ধ্রুব তারা। আইন্দ্রির চাপা কষ্টে ভুগছে, দ্বিধান্বিত সে। নিষ্প্রাণ তাকে বাধ্য করছে নিজেকে নিয়ে ভাবতে। নিজেকে মানাতে পারছে না আইন্দ্রি। সামনে এগোতেও পারছে না সে। নিষ্প্রাণের শীতল স্বরও কাঁপন ধরিয়ে দেয় আইন্দ্রির শরীরে। দূরেও সরাতে পারছে না নিজেকে। বুকে ব্যথা হয়, খুব বেশি হয়। তা দমাতেও অনেক কষ্ট, যন্ত্রণা, তীব্র দীর্ঘশ্বাস। নিষ্প্রাণ সরব গলায় বলল, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? আইন্দ্রি সশব্দে বলল, খাবো না আমি। নিষ্প্রাণ লাচ্ছিতে সিপ দিয়ে আবার থমকে যায়। পাশ ফিরে দেখে তাদের থেকে একটু দূরের আরেকটি টেবিলে বসে আছে একটি ছেলে। ছেলেটা বারংবার আর চোখে তাদের দুইজনের দিকেই তাকাচ্ছে, বিশেষ করে আইন্দ্রির দিকে। নিষ্প্রাণ নাকের পাটা ফুলিয়ে অতি স্বাভাবিক গলায় বলল, ওই দিকে তাকাবি না, জলদি খেয়ে নে, রাত হচ্ছে। আইন্দ্রি মেঘাচ্ছন্ন চোখে তাকায় নিষ্প্রাণের দিকে। কেমন অদ্ভুত ভয়ঙ্কর সেই দৃষ্টি। আইন্দ্রি তবুও খেল না। দৈবাত চেয়ার ছেড়ে উঠে যায় নিষ্প্রাণ। লাফিয়ে ওঠে আইন্দ্রি। সেই সাথে তার কলিজা কাঁপতে থাকে। নিষ্প্রাণ সোজা গিয়ে সেই ছেলেটার কলার চেপে ধরে তাদের টেবিলে সার্ভ করা পাস্তার ডিশ থেকে কাঁটা চামচ উঠিয়ে তার চোখের সম্মুখে ধরে। চিৎকার দিয়ে ওঠে আইন্দ্রি। ফাস্টফুডের ছেলেগুলো আতঙ্কে আত্মহারা। নিষ্প্রাণের ভয়াল কাণ্ডের সম্ভ্রস্ত তারা। ছেলেটা কাঁপতে থাকে। চোখের পল্লবে টুপ করে জল খসে পড়ল ছেলেটার। নিষ্প্রাণ হুট করে ছেলেটার কলার ছেড়ে দেয়। হাতের কাঁটা চামচটা ফেলে দুই হাত উঁচুতে উঠিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, সরি, সরি এভরিবডি। ত্রাসের সহিত বিরক্তি ছেয়ে যায় সকলের চোখে মুখে। ছেলেটার সাথে থাকা মেয়েটা শঙ্কিত গলায় বলল, এইসবের মানে কি? কি করছিলেন আপনি? নিষ্প্রাণ ছোট্ট করে হেসে অনুনয় করে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আমার ধ্রুব তারার মনটা ভালো নেই, কিছুই খাচ্ছে না তাই। মেয়েটা দাঁত মুখ খিঁচিয়ে সক্রোধে বলল। আর ইউ ম্যাড? নিষ্প্রাণ একগাল হেসে বলল, হয়তো। সকলের দিকে সরস চোখে তাকায় নিষ্প্রাণ। অবিশ্বাস্য দৃষ্টিতে নিষ্প্রাণকে পর্যবেক্ষণ করছে সকলে। দুই হাত দোষী সাব্যস্ত অপরাধীর মতো উঠে বিগলিত হেসে বলল, সরি, সরি। নিষ্প্রাণের আকঞ্চিত ভ্রুজোড়া ঢেউ উঠেছে। আইন্দ্রের ওষ্ঠাধর তীর তীর করে কাঁপছে। আবেশিত, আচ্ছন্ন, ভীত সে। আইন্দ্রিকে বাসার সামনে পর্যন্ত এগিয়ে দেয় নিষ্প্রাণ। আধ ঘন্টার পথে আর একটা কথাও বলেনি আইন্দ্রি। নিষ্প্রাণের অতি জমাট বাঁধা বিন্দু বিন্দু ভয় হিমালয়ের রূপ নিচ্ছে। আইন্দ্রির ভাবুক মন নিষ্পেষিত হচ্ছে। কি করে কাটাবে এই ভয়? নিষ্প্রাণের সামনে ম্রিয়মান বদনে দাঁড়িয়ে আছে আইন্দ্রি। তমসাচ্ছন্ন মায়ায় আইন্দ্রির মুখের দিকে তাকিয়ে আছে নিষ্প্রাণ। চোখেতে নিষ্প্রাণ ঝড়ের বেগে আইন্দ্রির অধরের কাছে চলে আসে। আইন্দ্রি হুট করে চোখ বন্ধ করে ওড়নার দুই প্রান্ত খামচে ধরে। নিষ্প্রাণের চোখেতে স্পর্শ না পেয়ে ধীরে ধীরে আঁকেপুট মেলে ধরে আইন্দ্রি। উদ্ভাসিত নয়নজরা হতবিহ্বল। নিষ্প্রাণ হৃদয় ভেজা হাসে, আদুরে গলায় বলল, ভয় পাস না, যতদিন না তুই একান্ত আমার হচ্ছিস ততদিন তোকে আমি শুধু ভালোবাসবো। সেই ভালোবাসায় তোকে নিজের করে পাওয়ার তীব্র বাসনা থাকবে, কোনো কামনা থাকবে না। আইন্দ্রি নির্বিকার চোখে শ্রবণ করে নিষ্প্রাণের মায়াবী স্বীকারোক্তি। বাড়ির গেটের সামনে যেতেই ডেকে ওঠে নিষ্প্রাণ। ধ্রুব তারা। আইন্দ্রি ফিরে তাকায় নিষ্প্রাণের দিকে। নিষ্প্রাণ আলতো করে হাত উঠিয়ে বিদায় জানায় তাকে। সরস গলায় বলে ওঠে, তোর চোখেই আমার বাস,
সেই চোখে আমার শ্বাস, তোর হৃদয়ে আমার ত্রাস, তোর নেশায় আমার সর্বনাশ। প্রায় মিনিট 20 শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আইন্দ্রি। নির্ঝরের মতো ধাবমান শীতল জলে নিজেকে সিক্ত করে, জলের স্রোতে ঝেড়ে ফেলে তার সমস্ত বিষণ্ণতা। ভেজা চলে তোয়ালে ঘষতে ঘষতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আইন্দ্রি। দিম দিম পায়ে এগিয়ে এসে বিছানায় বসে, বিছানার হেডবোর্ডের সাথে মাথাটা হালকা হেলিয়ে দিয়ে সিলিংয়ে চোখ নিবদ্ধ করে। হাতের তোয়ালেটা নিঃশব্দে নিচে পড়ে যায়। আইন্দ্রির অন্তরিন্দ্রিয়তে দহন হচ্ছে, সেই দহন ক্রিয়া জ্বলছে সে। কাউকে সে তার সাথে সামিল করতে পারছে না, বলতে পারছে না তার নীরব ঘাতকের কথা, যা তিলে তিলে তাকে নিঃশেষ করে দিচ্ছে। আইন্দ্রি শঙ্কিত, উদ্বিগ্ন, ভ্রস্ত। আইন্দ্রির বাবা নিষ্প্রাণকে কখনোই মেনে নিবে না, একটা এতিম ছেলের হাতে সে তার মেয়েকে কখনোই তুলে দিবে না। নিষ্প্রাণের কোনো উপার্জন নেই, অন্যের অর্থে অতিবাহিত করে সে। সমবয়সী তারা। আইন্দ্রির বাবা হুট করে চাইলে আইন্দ্রিকে বিয়ে দিতে পারে, কিন্তু নিষ্প্রাণের পক্ষে এখন বিয়ে করা অসম্ভব, আর না উপার্জন। নিজেকে সামলাতে বড্ড বিপাকে পড়েছে আইন্দ্রি। মন আর মস্তিষ্কের খেলে মনকে হারাতে চায় সে। আইন্দ্রির ভাবনার রেশ কাটে তার মায়ের জোরালো গলার স্বরে। চকিতে তাকাতেই দেখল ঝুমার বিষণ্ণ মুখ। নিজের উৎকণ্ঠা চাপা পড়ে মায়ের ভীত মুখ দেখে অলস ভঙ্গিতে প্রশ্ন করে আইন্দ্রি। কি হয়েছে মা? ঝুমা ব্যস্ত সমস্ত হয়ে আইন্দ্রির সামনে বসলো, ভীত গলায় বলল, দেখ না, সে কখন থেকে দরজা বন্ধ করে বসে আছে মেয়েটা, খুলছেই না। খানিকটা বিস্মিত হলো আইন্দ্রি। কার কথা বলল? তার বোন। আরিশা তো দরজা বন্ধ করে থাকার মেয়ে নয়, তার তো পুরো বাড়ি দলিয়ে ফেলার কথা। তাহলে? আইন্দ্রির বিস্মিত ভাব কেটে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই তার মাথায় টোকা মারল। চিন্তার গভীর রেখা ফুটে উঠল তার সরু কপালে। বিশদভাবে জানার ইচ্ছা পোষণ করে বলল, কেন, কি হয়েছে? ঝুমা তীব্র হতাশ নিঃশ্বাস ফেললেন, ভীত গলায় প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন, জানি না রে মা, স্কুল থেকে ফেরার পর থেকে কেমন অস্বাভাবিক ব্যবহার করছে। দুপুরে খাইও নি, ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর ঘরেই বসে আছে। কতবার ডাকলাম, কোনো সারা শব্দ নেই। তুই একটু দেখ না মা। আইন্দ্রি ভাবুক চোখে তাকালো। তার বোনটা চড়ুই পাখির মতো এডালে ওডালে ঘুরে বেড়ানোর জন্যই তার জন্ম, তাহলে আজ কেন সে বন্দি? অচিরে উঠে দাঁড়ায় আইন্দ্রি, অশান্ত চিত্তে ছুটে যায় বোনের কাছে। কোলাহল চলছে মেসের ভেতরে। সিঁড়ি বেয়ে নিমগ্ন চিত্তে উঠছে নিষ্প্রাণ। একাগ্র মনে শুনেছে আইন্দ্রি ও তার মায়ের কথোপকথন। আশেপাশের নজর নেই, তার কোনো আগ্রহও নেই। নিষ্প্রাণ চলছে আপন মনে মেসের করিডোর দিয়ে। অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করার পর দরজা খোলে আরিশা। তাকে দেখেই হতবাক দৃষ্টি আইন্দ্রির। কচি উচ্ছলতা আচ্ছন্ন থাকা মুখটা বিবর্ণ, চোখের পাতা সিক্ত, অশ্রুসিক্ত নয়ন যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখের নিচের অংশ ফুলে গিয়েছে। ওষ্ঠাধর ফুলিয়ে ভেবা করে কেঁদে ফেলে আরিশা। বোনের বুকে আছড়ে পড়ে। আইন্দ্রি শক্ত হাতের বেরিতে বোনকে জড়িয়ে নেয়। ঝুমা ভেতরে আসলেন না, দরজার চৌকাঠ থেকে ফিরে গেলেন। আইন্দ্রি তটস্থ হয়ে ভেতরের দিকে নিয়ে আসে আরিশাকে। বিছানার উপর বসে চোখ মুখ মুছে আদুরে গলা জিজ্ঞেস করে, কি হয়েছে আরু? কাঁদছিস কেন তুই? কেউ কিছু বলেছে? আরিশা ঠোঁট ভেঙে ফুপাতে থাকে। তার নাকের ডগা সংকুচিত প্রসারিত হচ্ছে, বুক কেঁপে যাচ্ছে ক্ষণে ক্ষণে। আইন্দ্রি ঝপাত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে আরিশাকে, পিঠের উপরে আলতো হাত রেখে বলে, আরু বোন আমার, কি হয়েছে আপুকে বল। আরিশা ঝমঝমিয়ে কাঁদে, হেসকি তুলে কম্পিত গলায় সবটা বলে। আরিশা যেখানে কোচিং ক্লাস করে সেখানে তাদের ম্যাথ টিচার প্রায় আরিশাকে অপদস্থ করে। তার শরীরের বিভিন্ন জায়গায় হাত লাগায়। আজও তা করেছে, যা আরিশা সহ্য করতে পারেনি। ভয়ে কাউকে সে কথা বলেনি। তার বাবা পড়ালেখার বিষয়ে খুব কড়া। আইন্দ্রি বোনের মনস্তাত্ত্বিক উচাটন শান্ত করতে আশ্বাস দেয় সে দেখবেই ব্যাপারটা। এমনকি তার বাবার সাথেও কথা বলবে, প্রয়োজনে সেখানে কোচিং করা বন্ধ। সবটাই শান্তভাবে শুনে নেয় নিষ্প্রাণ। নিরুদ্বেগ নিরুত্তাপ দরজার কপাট খুলে নিজের ঘরে ঢুকে সে। ঘুটঘুটে তমসাচ্ছন্ন কক্ষের কিছু স্পষ্ট নয়। ভেতরে প্রবেশ করে ঠাস করে দরজা বন্ধ করে দেয় নিষ্প্রাণ। অন্ধকারে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সে। হাঁটুর কাছে বিছানার অস্তিত্ব অনুভব হতেই নৈশব্দে বসে। ক্লান্ত শরীরটা এড়িয়ে দেয় বিছানার পাটাতনে। নিকষ কালো অন্ধকারময় ঘরে নিষ্প্রাণ তার নিজের উপস্থিতিও টের পাচ্ছে না। তার মানুষলোকে প্রশ্নের সরাসরি, কেন পৃথিবীতে মানুষ এমন? কেন নারী দেহে তাদের এত লালসা? নারীর রক্তে এত কেন সুখ খুঁজে পায় মানুষরূপী হায়নারা? নারী কেন শুধু ভোগবস্তু? নিষ্প্রাণের মুখ থেকে অস্ফুট স্বরে নির্গত হয়, মা।
অন্ধকারের চোখ বুঝে নেয় নিষ্প্রাণ, আচম্বিতে অমিলিত চোখে উঠে বসে। তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আয়েন্দ্রি নয় সে। শুভ্র একদলা মেঘ যেন কৃষ্ণ কাদম্বিনীর মাঝে ওকে দিচ্ছে, একজন মায়াবতী কামিনী যার দু চোখে অকৃত্রিম মায়া, প্রেম, স্নেহ। তার হাতের তালুতে দণ্ডায়মান সফেদ রঙের মোমের শিখা, জ্বলন্ত অগ্নিশিখা। চমকিত গলায় বলে ওঠে নিষ্প্রাণ। তারা, নয়নতারা, তুমি ফিরে এসেছো? মেয়েটি উষ্ণ হাসল, বলল, কেমন আছিস নিষ্প্রাণ? কাল বিলম্ব না করে নয়নতারা অপার্থিব অবয়বটির সামনে এসে দাঁড়িয়ে স্থির হয়ে অপলক চেয়ে থাকে নিষ্প্রাণ। মেয়েটা একটুও বদলায়নি। এমন কি করে হয়? নয়নতারা সশব্দে হেসে ওঠে, খোশমেজাজে বলল, অয়েন্দ্রিককে খুব ভালোবাসিস তাই না? জ্বলন্ত অগ্নিশিখা ভেদ করে নিষ্প্রাণের উৎসুক চাহনি নয়নতারা সুশ্রী মুখশ্রীতে। আগুনের শিখার জলজলে প্রতিচ্ছবি নয়নতারার চোখে, সেদিকেই বদ্ধ দৃষ্টি নিষ্প্রাণের। নয়নতারা বিগলিত হাসল, স্নেহসিক্ত গলায় বলল, ওকে আগলে রাখিস, আমার মতো হারিয়ে যেতে দিস না নিষ্প্রাণ। ওরা তো আমাকে বাঁচতে দিল না। তুই তো ধ্রুবতারাকে তোর বুকের ভেতরেই রাখিস। টলটল করে ওঠে নয়নতারার চোখ, ভিজে ওঠে তার গলা। নিষ্প্রাণ টিমটিমে গলায় বলল, ওকে আমি ভালোবাসি, আমার ধ্রুব তারাও। ওকে হারাতে দেব না আমি। বিমুগ্ধ হাসল নয়নতারা। নিষ্প্রাণ অপরাধী গলায় স্বীকারোক্তি দেয়, আমি তোমাকে বাঁচাতে পারিনি তারা, আমাকে ক্ষমা করেছো তুমি? নয়নতারা খিলখিলিয়ে হাসে, ভয়চকিত চোখে আটকে ওঠে নিষ্প্রাণ। নয়নতারা মৃতপ্রায় গলায় বলল, এতে তোর দোষ নেই। আমি তো নয়নতারা, সময় শেষে ঝরে গেলাম। ও তোর ধ্রুবতারা, কালো আকাশে সব সময় চলবে, তোকে আলো দিবে। আমি ওই দূর আকাশ থেকে তোদের মিলন দেখব। নিষ্প্রাণ আবেগী হয়, তার দুই চোখ ঝাপসা হয়ে আসে। মৃদু গলা রোশনালা জ্বলে বলল, আমি ওদের কাউকে বাঁচতে দিইনি তারা, ওদেরকে ওদের পাপের শাস্তি দিয়েছি। ছাই হয়ে গিয়েছে ওরা সব। যেই বদ্ধ ঘর তোমার আর্তনাদ শুনে কেঁদেছে, সেই ঘরেই ওদের জীবন্ত সমাধি করেছি আমি। চিৎকার করে বাঁচতে চেয়েছে ওরা, আমি শুধু শুনেছি। বক্র হাসে নিষ্প্রাণ। চকচক করে ওঠে নয়নতারার চোখ, চট করেই বলল, বিয়ে করবি আমায়? ধপ করে নিভে যায় মোমবাতির শিখা। নিষ্প্রাণ অধৈর্য হয়ে পড়ে, আদার হাতরে উদ্ভ্রান্তের মতো চেঁচিয়ে ওঠে। তারা, তারা, দৈবাত আলো জ্বলে ওঠে নয়নতারা যেখানটা দাঁড়িয়েছিল সেখানে। কিন্তু নিষ্প্রাণ ভরকে যায়। নয়নতারার পুরো দেহ পিঞ্জরে রঞ্জিত, কাতর চোখে চেয়ে এসেছে। ওই চোখে বাঁচার আর্তনাদ, ঠিক সেদিনকার মতো। আচমকা জ্বলে ওঠে আগুন, নয়নতারাকে ঘিরে ফেলে আগুনের বলয়। তার তীব্র হাওয়ায় ছিটকে সরে আসে নিষ্প্রাণ, ঘামতে শুরু করে সে। আগুনের লেলিহান শিকার উত্তাপে তার শরীরের উষ্ণতা বাড়তে থাকে, জ্বলন শুরু হয় চামড়াতে। নিষ্প্রাণ হাত বাড়ায়, বাঁচাতে চায় নয়নতারাকে। নয়নতারা হাসছে, হেসেই যাচ্ছে। আগুন গিলে নেয় নয়নতারাকে। নিষ্প্রাণের মনে হলো কেউ তার কলিজা খামচে ধরেছে। পানিবিহীন মাছের মতো অবস্থা তার। চিৎকার দিয়ে ওঠে নিষ্প্রাণ। বিছানা থেকে উঠে বসে নিষ্প্রাণ, তার শরীর ঘামে ভিজে জুবুথুবু। শকটোক্তি করে বলল, বসার ঘরে নিষ্প্রাণকে দেখি ভ্রু কুঞ্চন করে আয়েন্দ্রি। নিজের কক্ষ থেকে বেরিয়ে নিষ্প্রাণকে দেখতে পাবে তা আয়েন্দ্রির কল্পনাতীত। আয়েন্দ্রির দিকে তাকিয়ে মলিন হাসে নিষ্প্রাণ। আলফা সাহেব তখন খাওয়ার টেবিলে। আয়েন্দ্রির ভীত সরল দৃষ্টি তার গতিপথ পাল্টে আলফা সাহেবের গম্ভীর মুখে এসে থামে। আলফা সাহেব একেবারে মেয়ের দিকে কঠোর চোখে তাকালেন। তারপর কোনো প্রতিক্রিয়া ছাড়াই নিজের খাওয়ায় মনোনিবেশ করলেন। আয়েন্দ্রি ব্যাপারটা ধরতে পেরে ভয়চকিত গলায় প্রশ্ন ছড়ে নিষ্প্রাণকে, তুই এত সকালে এখানে? সরব দৃষ্টিতে উঠে দাঁড়ায় নিষ্প্রাণ, প্রাণ খোলা হেসে বলল, তোকে নিতে এলাম, আজ তো ইম্পর্টেন্ট ক্লাস আছে। আয়েন্দ্রি নীরবে ঢোক গিলে বাবার দিকে তাকালো। ঝুমা রান্নাঘর থেকে বেরিয়ে খাওয়ার টেবিলে এগিয়ে যেতে যেতে বললেন, বসো বাবা, খেয়ে নাও। চট করে উদ্বিগ্ন গলায় বলে ওঠে আয়েন্দ্রি। তুই না খেয়ে এসেছিস? নিষ্প্রাণ আলতো হেসে প্রত্যুক্তি করে বলল, বুয়া তো তখনও আসেনি, তাই খাওয়া হয়নি। ঝুমাকে চকিত ডেকে ওঠে নিষ্প্রাণ। মা, আমি কিন্তু পেট ভরেই খাবো, না করতে পারবেন না। আয়েন্দ্রি ভরাট চোখে চেয়ে অবাক গলায় বলল, তুই মাকে কি বলে ডাকলি? নিষ্প্রাণ ঝরা গলায় বলল, মা, তোর মাকে আমিও মা ডাকবো। আমার তো মা নেই। চাচি, মামি, খালা ডাকতে ইচ্ছে হলো না, তাই মা ডাকলাম। তবে আঙ্কেলকে বাবা ডাকবো না, স্যার ডাকবো। তুই চাইলে বাংলায় জনাব বলেও ডাকতে পারি।
ফিক করে হেসে ফেলে নিষ্প্রাণ। ভয়ে আয়েন্দ্রির শরীর জমাট বেঁধে যাচ্ছে, আর এই ছেলে আছে তার ফাজলামো নিয়ে। খেতে বসে নিষ্প্রাণ। সকাল 9টা, ক্লাস শুরু হতে ঢের দেরি। আলফা সাহেব অফিসে চলে গেলেন। খাওয়া শেষ করে সোফায় বসে নিষ্প্রাণ। আয়েন্দ্রি প্রশ্নের ডালা নিয়ে বসে নিষ্প্রাণের সামনে। তুই বাসায় কেন এসেছিস? নিষ্প্রাণ সোজা উত্তর করে। তোকে দেখতে ইচ্ছে হচ্ছিল তাই। হাসল নিষ্প্রাণ, বদ্ধ হাসি। ঘাড় বাঁকিয়ে তাকাতেই দেখল প্রবাহীন আননের আরিশাকে। ব্যস্ত গলায় ডেকে ওঠে নিষ্প্রাণ। আরিশা, স্থির হয় আরিশা। চড়ুই পাখির মন ভালো নেই, কিচিরমিচির নেই প্রভঞ্জনে। শান্ত স্মিত সে, বিষাদগ্রস্ত অন্তর্করণ। আরিশা তাকালো, কি কাতর চাহনি। নিষ্প্রাণ ধীর পায়ে আরিশার সামনে এসে দাঁড়ালো। কোমল হাসে, সংকীর্ণ গলায় বলল। কেমন আছো আরিশা? আরিশা জোরপূর্বক হাসল, ম্লান গলায় বলল। ভালো। নিষ্প্রাণ মৃদু হাসল, বলল। চলো, আজ তোমাকে ভাইয়া আর আপু মিলে কোচিংয়ে দিয়ে আসবো। আর্তনাদ করতে ইচ্ছে হলো আরিশার, কিন্তু সে করল না। নিষ্প্রভ চোখে বোনের দিকে তাকালো, ছোট্ট করে বলল। আমি যাব না। ঝুমা ভ্রু নাচিয়ে উঠে শাসিয়ে বলল। কেন যাবি না? কি হয়েছে তোর? কি ঢং শুরু করছস? চোখ ফেটে কান্না আসতে চাইল আরিশার, কিন্তু সে নিজেকে গোপন করল। মায়ের কথার তীর তার কানে বিঁধলেও সে জবাব দিল না। হাঁটু ভেঙে আরিশার সামনে বসেন নিষ্প্রাণ। তাতেও আরিশার কাঁধ পর্যন্ত উচ্চতা নিষ্প্রাণের। সে মুগ্ধ হাসল। স্নেহের সাথে আরিশার 2 হাত নিজের মুঠোয় নিয়ে নিজের হাতের পিঠে চুমু খেল, যেন তা পৌঁছে যায় আরিশার ভাঙা মনে। চেয়ে রইলেন ঝুমা নিমিষি নাকিতে। ঠান্ডা স্বরে প্রশ্ন করে নিষ্প্রাণ। কোন ফুল পছন্দ তোমার? নিষ্কম্প গলায় উত্তর দেয় আরিশা। গোলাপ। গোলাপে কাঁটা কেন থাকে বলো তো? জানি না। নিষ্প্রাণ শুধু আরিশার মনে বসতে থাকা সমস্যার ইতি ঘটাতে নিজের মতো করে তার ব্যাখ্যা দিল। গোলাপের কাঁটা তাকে দুষ্ট মানুষদের হাত থেকে বাঁচায়। কথায় বলে না, গোলাপ নিতে হলে কাঁটার আঘাত তো সইতেই হবে। তুমিও গোলাপের অনুরূপ। তোমার বাবা মা ভাইয়া আপু এরা সবাই সে কাঁটা, যা তোমাকে দুষ্ট মানুষদের হাত থেকে বাঁচাবে। বাগানে বেড়া কেন দেয় জানো? ছোট বাচ্চা আর পশুদের হাত থেকে ফসল রক্ষার জন্য। মানুষকেও এই জন্যই পরিবার দেয়। পরিবার আমাদের জন্য সেই বেড়া। সমাজের প্রতিকূল পরিস্থিতি থেকে তারা আমাদের রক্ষা করবে। তাই আমাদের আপনজনদের ওপর ভরসা রাখতে হবে। রাখবে তো? ছোট্ট করে হাসে আরিশা, মাথা ঝাঁকিয়ে বলল। হুম। গুড। আর মনে রাখবে, পৃথিবীতে যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে। আমাদের শুধু ঠান্ডা মাথায় সেই সমাধান খুঁজে বের করতে হবে। যাও, তৈরি হয়ে এসো। উই আর গেটিং লেট। ক্ষণে হেসে ফেলে আরিশা। তার মনে সত্য সাহসের সঞ্চার হলো। কোচিংয়ে যাওয়ার জন্য ব্যস্ত ভঙ্গিতে কক্ষের দিকে ছুটে যায়। দীর্ঘশ্বাস ফেলে নিষ্প্রাণ। বিমুগ্ধ চিত্তে নিষ্প্রাণকে দেখছিল ঝুমা, শুনছিল তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ। আয়েন্দ্রিকে উদ্দেশ্য করে নিষ্প্রাণের কর্তৃত্ব ভরা আদেশ। তুইও তৈরি হয়ে নে। আরিশাকে কোচিংয়ে দিয়েই সোজা ভার্সিটিতে যাব। দ্বিরুক্তি করল না আয়েন্দ্রি। আরিশার জন্য এই সাহসটার প্রয়োজন ছিল। আয়েন্দ্রি সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবাকে জানাবে। খানিক অবাকও হলো সে। যদিও নিষ্প্রাণের কথাগুলো সরাসরি আরিশার সমস্যাকে ইঙ্গিত করে না, তবুও তার খটকা লাগলো। নিষ্প্রাণ কেন এত সকালে আসলো? আরিশাকে কেন এসব বলল? রিকশার নিষ্প্রাণের পাশেই বসেছে আরিশা। মৃদু আলোড়নে কম্পিত হচ্ছে তার কোমল দেহ, বদন জুড়ে নির্লিপ্ততা। নিষ্প্রাণ সাহস জোগানোর জন্য বলল। ভয় পেও না। আরিশা ক্ষীণ সুরে বলল। আমার ভয় হচ্ছে। নিষ্প্রাণ বাঁকা হেসে বলল। ভয় পেলে থাক, আমি দেখে নেব। আরিশা প্রতিবাদ করে বলল। না, আমি পারবো। নিষ্প্রাণ ছোট্ট হাসলো, নিরুত্তাপ গলায় বলল। সাবধানে থাকবে। তুমি কোনো কথা বলবে না। ভিডিও এডিট করা যাবে না, তাহলে সবাই ফেক ভাববে। তোমাকে যেন ভিডিওতে শো না করে, ওকে? হুম। নিষ্প্রাণ আরিশার ব্যাগে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছে, কিন্তু আরিশা ভীত সম্ভ্রস্ত। ভয়ে এখনই তার হাত পা কম্পিত হচ্ছে। আরিশাকে নিয়ে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। সরব গলায় বলল। বি স্ট্রং, ভয় পেও না, যাও ভেতরে। বিরক্তি করল না আরিশা। আরিশা চলে যেতেই আয়েন্দ্রিকে নিয়ে হাঁটা ধরে নিষ্প্রাণ। আয়েন্দ্রি দ্বিধান্বিত। তার ইচ্ছা হচ্ছে নিষ্প্রাণের সাথে ঘটনাটা শেয়ার করতে, কিন্তু কোন এক অদৃশ্য দুটনায় সে পারছে না। মুহূর্তে মোবাইলের রিং বেজে ওঠে নিষ্প্রাণের। রিসিভ করে বিগলিত হাসে, ফুরফুরে মেজাজে বলল। ওয়েট করো, আমি আসছি।
কল কেটে রহস্য হাসেন নিষ্প্রাণ। আয়ান্দ্রি বিভ্রান্ত চোখে তাকে উৎসুক গলায় প্রশ্ন করে। কে কল করেছে? নিষ্প্রাণ একগাল হেসে বলল। তোর সতীন। খলখলিয়ে হেসে উঠল নিষ্প্রাণ। ক্যান্টিনে বসে আছেন নিষ্প্রাণ, তার সামনে শ্রেয়া। শুষ্ক দৃষ্টি তার, নিষ্প্রাণ ভাবান্তরহীন, তার দৃষ্টি সুদূর। যেখানটা বসে আছে আয়েন্দ্রি, শ্রেয়া কণ্ঠে কাঠিন্যতা নিয়ে বলল। ছেলে দুটোকে এইভাবে মারলেন কেন? নিষ্প্রাণ মোলায়েম গলায় প্রত্যুত্তর করে। ওরা সীমান্তের কি অবস্থা করেছে দেখনি? দেখেছি। শ্রেয়া থামলো, নিষ্প্রাণের দৃষ্টি অনুসরণ করে তাকালো। বদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে নিষ্প্রাণ আয়েন্দ্রের দিকে। তরক করে ওঠে শ্রেয়ার মস্তিষ্ক। শ্রেয়া চট করে ফিরে তাকায় নিষ্প্রাণের দিকে, খুশখুশে গলায় বলল। শুধু কি সীমান্তের গায়ে হাত দিয়েছে বলে তুমি ওদের মেরেছো? নিষ্প্রাণ বিগলিত হাসল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগটা কাঁধে চলিয়ে ছোট্ট করে অধরের কোণ প্রশস্ত করলো। ঝুঁকে এসে শ্রেয়ার কানের কাছে ঠান্ডা স্বরে ফিসফিসিয়ে বলল। ও আমার ধ্রুবতারার গায়ে হাত দিয়েছে, তাই। অকস্মাৎ চোখের পল্লব কেঁপে ওঠে শ্রেয়ার। শহীদ মিনারের সিঁড়ির উপরে বসে আছে আয়েন্দ্রি। নিষ্প্রাণ তার কাছে এসে ঝপ করে বসে পড়ে। আয়েন্দ্রির তটস্থ চাহনি গলা ঝেড়ে নিষ্প্রাণ বলল। এইভাবে তাকাস কেন? আয়েন্দ্রি চাহনি শিথিল করে বলল। কিছু না। নিষ্প্রাণ জিজ্ঞাসু গলায় বলল। প্রাবিশ কোথায়? ও তো এখানেই ছিল। আয়েন্দ্রি স্বাভাবিক কণ্ঠেই বলল। বৌদি এসেছে, তোকে আনতে গেছে। নিষ্প্রাণ আদরে চোখে চেয়ে বলল। আমার ব্যাপারে কি ভেবেছিস? আয়েন্দ্রি চট করে ধরতে পারল না নিষ্প্রাণের কথা। ক্ষণকাল পরে বুঝতে পেরে নিরেট গলায় বলল। সম্ভব নয়। নিষ্প্রাণের ভুরু যুগল ললাটের মধ্যখান বরাবর কুঞ্চিত হয়। চোখের আদরি চাহনি অনুপলে শক্ত হয়ে আসে, তবে কণ্ঠ স্বাভাবিক রাখে বলল। তুই আমাকে কথা দিয়েছিস ধ্রুবতারা, আমি তোর কথা রেখেছি। তোর বিশ্বাস না হলে শ্রেয়াকে ডেকে আনছি আমি। আয়েন্দ্রি বিতৃষ্ণ চোখে তাকালো, অসহনীয় গলায় চোখ মুখ বিকৃত করে বলল। তুই কেন বুঝতে পারছিস না? বাবা মেনে নেবে না এই সম্পর্ক। নিষ্প্রাণ তাচ্ছিল্য হেসে বলল। কেন? আমি অনাথ তাই? আয়েন্দ্রির রাগ ফুটে উঠল চোখে মুখে, কণ্ঠে দৃঢ়তা এনে বলল। হ্যাঁ তাই। কোনো বাবাই তার মেয়েকে কোনো অনাথ ছেলের হাতে তুলে দেবে না। তার উপর তুই এখনো স্টাডি করছিস। বাবা চাইলেই এখন আমায় বিয়ে দিতে পারে, কিন্তু সে ছেলে তুই হতে পারবি না। নিষ্প্রাণ মায়ামা চোখে চেয়ে গভীর আবেশে আয়েন্দ্রির হাতটা নিজের হাতে নেয়। তার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে বলল। তুই ভালোবাসিস তো আমাকে? তাহলে অন্তত 2 বছর সময় দে আমাকে, আমি সবটা সামলে নেব। আয়েন্দ্রি ভরার চোখের চেয়ে কৌতূহলী গলায় বলল। কি করবি তুই? কিচ্ছু একটা তো করব। তোকে পাওয়ার জন্য যা করতে হয় করব। পারবি না 2 বছর, পারবি না 2 বছর দিতে আমাকে? আয়েন্দ্রি ছোট্ট শ্বাস ফেলে, একটু ধাতস্থ হয়ে বলল। মায়ের সাথে আমি কথা বলবো? না, দরকার নেই। ওকে। আয়েন্দ্রির আঁখিপুটে প্রসারিত হয় দূরে দৃশ্য অবলোকন করে। তার চোখের চাহনির তারতম্য দৃষ্টিগোচর হতে সেই দিকে তাকায় নিষ্প্রাণ। একটা শুভ্র জামদানি পরেছে জাহ্নবী, বাদামি রঙের রেশমি চুলগুলো খেলছে তার কাঁধে, যার বেশ কিছু ছড়িয়ে আছে বাম চোখের উপরে। দুধে হালতা রং যেন প্রভাকরের দীপ্ত কিরণে আরও উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছে জাহ্নবী। মেয়েটাকে সশরীরে কখনই দেখেনি আয়েন্দ্রি, আজ দেখে মনে হলো পদ্মাসন থেকে নেমে এসেছে দেবী। চোখে পুরু কাজলের টান, ঠোঁটে গাঢ় খয়েরি রঙের লিপস্টিক। আয়েন্দ্রি ঢোক গিলল, এত সুন্দরও মানুষ হয়। আয়েন্দ্রি ফর্সা হলো ততটা উজ্জ্বল নয় তার গায়ের রং, যেন নিভে যাওয়া মোমবাতি। চোখেতে নিষ্প্রাণের দিকে তাকায় সে। নিষ্প্রাণের চোখে ততটা জৌলস নেই যতটা সে আশা করেছিল। স্বাভাবিক চাহনি, সামনে এসে দাঁড়ায় প্রাবিশ আর জাহ্নবী। ঠোঁট বড়া হাসে জাহ্নবী, কি সুন্দর হাসে মেয়েটা। আয়েন্দ্রির মন নিচে ওঠে, নির্মল গলায় বলে ওঠে জাহ্নবী। আয়েন্দ্রি অধর বিস্তৃত করে হাসলো, নীরব সম্মতি দিল। নিষ্প্রাণের দিকে তাকিয়ে সময় নিল না জাহ্নবী, চট করেই বলল। আয়েন্দ্রি ভরার চোখে তাকায়, সাদা মোম যেন রোদের তাপে গলে যাবে। বিন্দু বিন্দু ঘাম জমেছে জাহ্নবীর চিবুকের গাঁথনিতে। আয়েন্দ্রি সরব গলায় বলল। কেমন আছো বৌদি? লজ্জা মিশ্রিত হাসলো জাহ্নবী, প্রাবিশের দিকে নাজুক চোখে তাকিয়ে বলল। ভালো। হঠাৎ কি মনে করে?
আয়েন্দ্রির করা প্রশ্নে মুখ খুলল প্রাবিশ, সরস গলায় বলল, একটা স্কুলে ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা। জাহ্নবী খেয়াল করলো নিষ্প্রাণ কোনো কথা বলছে না, নিজ থেকে আগ্রহ নিয়ে বলল। নিষ্প্রাণ অপ্রস্তুত হয়, তার মনে পড়ে আরিশার কথা, মেয়েটা পারবে তো? স্বাভাবিক চোখে চেয়ে বলল। আই এম ফাইন। জাহ্নবী স্বতঃস্ফূর্ত হাসলো, মুক্ত গলায় বলল। আমাকে খুঁজছিলি বুঝি? কুসুমের মিষ্টি গলায় বন্ধু মহলে খুশির জোয়ার আসে, তবে তার ধারাবাহিকতা টিকে না সীমান্তর জন্য। জাহ্নবী তাদের কোথাও বসে আড্ডা দেওয়ার প্রস্তাব রাখে, কিন্তু সীমান্তকে ছাড়া সব পানসে, তাই আপত্তি করলো সবাই। জাহ্নবীকে পৌঁছে দেওয়ার নিমিত্তে ভার্সিটি প্রাঙ্গণ ছাড়ে প্রাবিশ। কুসুম টকবগিয়ে বলল, মেয়েটা কিন্তু দারুণ। যদিও প্রবিশ থেকে বছর 3 বড়, তবুও দুজনকে দারুণ মানিয়েছে। হুম। কুসুম হঠাৎ করেই বলে ওঠে, কি রে নিষ্প্রাণ না, এমন চিতল মাছের মতো ভেটকাইয়া আসোস কেন? ফিক করে হেসে ফেলে আয়েন্দ্রি। নরম হাসের নিষ্প্রাণ, চোখে সরলতা এনে আয়েন্দ্রিকে বলল, আমি মসজিদে গেলাম, তোকে বাসায় পৌঁছে দেবো আমি, একা যাবি না। আয়েন্দ্রি চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। নিষ্প্রাণ যেতেই সন্দিগ্ন চোখে তাকায় কুসুম, ফিসিল হেসে বলল, কি চলতেছে তোদের দুজনের মধ্যে? টেম্পু চলছে, তুই উঠবি? কলহাস্যে বাতাস কাঁপিয়ে তোলে দুই বান্ধবী। তমসার চাঁদোয়া বিছানা বদ্ধ কক্ষে শুয়ে আছে নিষ্প্রাণ। অন্ধকারাচ্ছন্ন কক্ষে তার এলোমেলো দৃষ্টি, পা দুটো শান্ত ভঙ্গিতে দুলছে বিছানার পাটাতনের বাইরে। আয়েন্দ্রিকে পৌঁছে দিয়ে আসে তার বাড়িতে, কায়দা করে সুযোগ বুঝে আলিশার কাছ থেকে স্পাই ক্যামেরা আর তার কোচিংয়ের কিছু সহপাঠীদের বাবা মায়ের নাম্বার নিয়ে আসে। নতুন সিম কিনে তা অন করে। আলিশার সহপাঠীদের মধ্যে যাদের বাবা মা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের নাম্বার এসে ভিডিও সেন্ড করে সিম ডিস্ট্রয় করে ফেলে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে তার আঙ্গুলের ছাপ মেলানো যাবে না, তার ব্যবস্থাও নিষ্প্রাণ করেছে। ভিডিওতে শুধু ম্যাথ টিচার অলিকের মুখ আর কণ্ঠ সবার দৃষ্টিগোচর হবে। নিষ্প্রাণের কথার মতো আরিশা কোনো কথা বলেনি। আবিষ্কৃত গলায় বলে ওঠে নিষ্প্রাণ, জানো নয়নতারা, ওকে আমি নিজেই মারতাম, কিন্তু সময় নেই হাতে। দাদু ডেকেছে আমাকে, যেতে হবে আমায়। নিষ্প্রাণের পায়ের কাছে বসা নয়নতারার অপার্থিব অবয়বটি হেসে ওঠে, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যাকে নিষ্প্রাণ তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে, কল্পনা করে তার অবচেতন মনে। নয়নতারা মৃদু হাসলো, ঝলমলে গলায় বলল, বড় দাদু বুঝি তোকে শাস্তি দিবে? নিষ্প্রাণ উঠে বসে চকচকে চোখে চেয়ে দেখল মৃদু হাস্য অধরের নয়নতারাকে। তার হাতে জ্বলন্ত মোমবাতি, সেই মোমবাতির অগ্নিশিখায় নয়নতারাকে পূর্ণ নজরে দেখে নিষ্প্রাণ। তাচ্ছিল্য হাসল সে, মুক্ত গলায় বলল, প্রিন্সিপাল আমাকে ভার্সিটি থেকে কেন বের করেনি জানো? দাদু মোটা অঙ্কের ঘুষ দিয়ে ভর্তি করিয়েছে আমাকে। দাদু বলে আমি নাকি অসুস্থ। আমি অসুস্থ নই, আমি শুধু ওদের শাস্তি দিয়েছি। নিষ্প্রাণ দরজার দিকে তাকিয়ে মোমবাতির আলোয় খুব অল্প পরিমাণে তার দৃশ্যত। ছোট্ট শ্বাস ফেলে সে, মোমবাতির শিখার দিকে মলিন চাহনি নয়নতারার। মৌনতা ভেঙে নিষ্প্রাণ বলল, আমার মাকে ওরা খুব কষ্ট দিয়েছে, তাই না? আমি একটা দিনের জন্য আমার মাকে কাছে পাইনি। থামল নিষ্প্রাণ, জমে এলো তার গলা, জমাট গলায় ফের বলল, ভালোই হয়েছে মরে গিয়েছে, না হলে আমি মেরে ফেলতাম, নিজের হাতে মারতাম। ওই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তোমাকেও পারিনি বাঁচাতে, তুমিও মরে গেলে, তাই ওদেরকেও আমি তোমাদের কাছে পাঠিয়েছি। ভালো করেছি না? নিষ্প্রাণ দাম্ভিক চোখে তাকালো নয়নতারার দিকে। ধপ করে মোমবাতির শিখা নিভে যেতেই অট্ট হাসিতে রুদ্ধ সমীরণে ঝড় তোলে নয়নতারা। নির্বাক পরিবেশ, মনতে আচ্ছন্ন রাজন শিকদার, তার গম্ভীর ভাবাদেশে কোনো প্রতিক্রিয়া নেই নিষ্প্রাণের। পর্দা কাঁপিয়ে প্রবিষ্ট হওয়া প্রবঞ্জকে নির্বাক পরিবেশে আলোড়ন সৃষ্টি হয়। মনতা ভাঙলেন রাজন শিকদার, থমথমে গলায় বললেন, তুমি কি আমাকে দেওয়া কথা ভুলে গিয়েছো? নিষ্প্রাণ অনমনীয় গলায় বলল, না। তাহলে কোন সাহসে তুমি মারামারি করেছো? কাউচে বসে আছে নিষ্প্রাণ, অবনত মস্তিষ্ক। রাজন শিকদার নিষ্প্রাণের চোখ দেখতে পারছেন না, দেখতে পেলে হয়তো তিনি অবগত হতেন কি ভয়াল ধ্বংসযজ্ঞের পায়তারা করছে নিষ্প্রাণ। নিষ্প্রাণ স্বাভাবিক কণ্ঠে বলল, ওরা আমার বন্ধুকে মেরেছে, একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন বন্ধুর মতো আমি শুধু তার প্রতিবাদ করেছি। রাজন শিকদার খেপে উঠলেন, রেনটিনে গলায় বললেন, আমি তোমাকে পড়াতে পাঠিয়েছি, প্রতিবাদ করতে নয়।
নিষ্প্রাণ নির্বাক রইল, শিরায় শিরায় ধাবমান রক্তিকণিকারা ঝড় উঠেছে, কিন্তু তার সিটে ফোটা বাইরে প্রকাশ করল না নিষ্প্রাণ। নিগুড় দৃষ্টিতে চেয়ে আছেন রাজন শেখদার। নিষ্প্রাণকে বোঝার চেষ্টা করছেন তিনি, কিন্তু ব্যর্থ হলেন। রাজন শেখদার তেতে উঠলেন, দারাজ গলায় বললেন, আর যেন ভুল না হয়, তোমাকে আমি দ্বিতীয় সুযোগ দেব না। নীরবতা নেমে এলো, এলোমেলো চিন্তা ভর করল নিষ্প্রাণের মস্তিষ্কে। মনে পড়ল তাকে ফিরতে হবে, তার ধ্রুবতারার কাছে ফিরতে হবে। ঢাকা শহরের কাছাকাছি একটা মফস্বলে থাকে নিষ্প্রাণের দাদু। এখানে আসতে 2 ঘন্টা সময় লেগেছে। নীরবতা ছন্দ তুললেন রাজন শেখদার, বললেন, মেয়েটার সাথে কি সম্পর্ক তোমার? নিষ্প্রাণ নিম্নমুখী স্বরে চোখের জায়গা পরিবর্তন করলো। আখি পল্লব প্রশস্ত করে দাদুর দিকে তাকাতেই নিষ্প্রাণের ললাটে ভাঁজের রেখা অঙ্কিত হলো। ভারী গলায় বলল, ভালোবাসি ওকে আমি। রাজন শেখদার খ্যাপাটে গলায় বললেন, পড়তে পাঠিয়েছি তোমাকে আমি, ভালোবাসতে নয়। নিষ্প্রাণ অদর সরিয়ে শ্বাস ফেলল, নাকের ডগা ফুলে ধৈর্যহারা গলায় বলল, ভালোবাসি ওকে আমি। বিয়ে করিনি, আপনাকে যা কথা দিয়েছি তা আমি রাখবো। 2 বছর সময় চেয়েছি ওর কাছে আমি, ততদিনে আপনাকে দেওয়া শর্তও পূরণ হয়ে যাবে। অনার্স কমপ্লিট হবে আমার। রাজন শেখদার রঞ্জিত চোখে তাকালেন, রাগে থরথরিয়ে যাচ্ছে তার শরীর। উত্তাপিত গলায় শাসিয়ে উঠলেন, ভুলে যেও না তুমি কি করেছো। নিষ্প্রাণ দুর্বেদ্য হাসল, মিহি গলায় বলল, ভুলিনি, ভুলবো না। নিষ্প্রাণ। রাজন শেখদার ভয়ঙ্কর হুঙ্কারের সাথে উঠে দাঁড়ালেন। নিষ্প্রাণ নিরুত্তেজ। রাজন শেখদার অশিথিল স্বরে বললেন, তুমি এখনো সুস্থ নও, নিজের দিকে নজর দাও নিষ্প্রাণ। ধ্রুবতারাকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করব আমি। রাজন শেখদার বিতৃষ্ণা হয়ে উঠলেন, কর্কশ কণ্ঠে আওড়ালেন, তারা বেঁচে নেই নিষ্প্রাণ। ও নয়নতারা নয়, ও আমার ধ্রুবতারা। নয়নতারার মতো ওকে আমি ঝরে যেতে দেব না। ধ্রুবতারার মতো আমার অন্তপুরের আকাশে ধ্রুবতারার মতো আমার অন্তপুরের আকাশে অবিরত অহর্নিশ জ্বলবে। কি রাত কি দিন এই নিষ্প্রাণের প্রাণ স্পন্দন। ওর দিকে হাত বাড়াবেন না দাদু। ওর গায়ে একটা টোকা পড়লে আমি ভুলে যাব আপনি আমার দাদু। 12 বছর আগে যা হয়েছে তা আমি ভুলতে চাই। প্লিজ হেল্প মি। নিষ্প্রাণের প্রতিটি শব্দ যেন এক একটা বিষাক্ত বাণ হয়ে বিঁধল রাজন শেখদারের কর্ণরদ্ধে। আটকে উঠলেন তিনি। নিষ্প্রাণ অনুবল ব্যয় ব্যতীত রাজন শেখদারের কক্ষ থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পুরো হলরুমে চোখ বোলালো নিষ্প্রাণ। হলরুমের এক পাশে সুবিশাল ডাইনিং টেবিল, অন্য পাশে বসার জায়গা। এই অট্টালিকার মতো বাড়িতে রাজন শেখদার একাই থাকেন, আর তার দেখাশোনার জন্য আছে কিছু ভৃত্য। নিষ্প্রাণ ধীর পায়ে নেমে আসে নিচে। বাড়ির বাইরে আসতেই এক ঝলক ভানুপতির তীক্ষ্ণ কিরণ তার চোখে হানা দেয়। নিষ্প্রাণ একটা লম্বা শ্বাস টেনে বাম দিকে তাকায়। সেখানে আরও একটি দালান আছে, পুরনো, প্রায় নিঃশেষিত। নিষ্প্রাণ অধর কোণে হাসল। ওই দালানে কেউ থাকে না। রাজন শেখদার তাদের তালা ঝুলিয়ে দিয়েছেন, সেখানে কারো প্রবেশ অধিকার নেই। নিষ্প্রাণ বাম হাতের সাহায্যে তার ঝাঁকড়া চুলগুলো পেছন দিকে হেলিয়ে দেয়। সূর্যের প্রখর তাপে ঘাম জমেছে তার চোখে মুখে। ফস করে শ্বাস ফেলল নিষ্প্রাণ। নরম পায়ে এগোতে থাকে বাড়ির পেছনের দিকে। নিজের কক্ষে জানালা থেকে নিষ্প্রাণের প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে অবলোকন করলেন রাজন শেখদার। মোবাইলে ডায়াল অপশনে গিয়ে সে পরিচিত নাম্বারে কল করলেন। ওপাশ থেকে রাশেদের ব্যতিব্যস্ত জবাব, বলুন জনাব। ডক্টর সার্জিও বর্তমানে করাচিতে, তাকে খবর দাও, নিষ্প্রাণকে আরেকবার স্টাডি করতে বলো। শোন। রাশেদ ব্যস্ত হয়ে বলল, জি জি জনাব। রাজন শেখদার কল কাটতেই যেন রাশেদের গলা থেকে মাছের কাঁটা নামলো। বাড়ির পিছনে বনো গাছপালায় ভরা। নিষ্প্রাণ সন্তর্পণে এগিয়ে যাচ্ছে। একটা বিশাল আম গাছের নিচে উঁচু ডিবির মতো জায়গা। নিষ্প্রাণ থামলো। ডিবিটি কারো কবর। নিষ্প্রাণ বসলো। কবরটি প্রায় সমান হয়ে গিয়েছে। এখন তার থেকে উঁচু ঢিবি বলা যাবে না, বনলতা পাতায় বোঝার উপায় নেই কারো কবর ছিল এখানে। নিষ্প্রাণ কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে স্যাঁতস্যাঁতে মাটির উপরে রাখলো। হাত দিয়ে কবরের উপরে লতা পাতা সরিয়ে নিমেষহীন চোখে চেয়ে রইল। খানিক সময় পরে উঠে এসে অদূরে থাকা অলককান্দা গাছটা নিয়ে দাঁড়ালো। মুচকি হাসে নিষ্প্রাণ। কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে কবরের উপর একটা একটা করে রাখে। নিষ্প্রাণের অধরে লুকায়িত হাসি, সে হাসিতে তাচ্ছিল্যতা। পাশ থেকে ব্যাগ নিয়ে তার চেন খুলে গোলাপের গুচ্ছ বের করে। পাপড়িগুলো প্রায় ঝরেই গিয়েছে, হয়তো প্রায় ফুলগুলোর পাপড়িতে হাত লাগাতেই তা আপনা আপনি ঝরে পড়ে।
নিষ্প্রাণ আদরে হাতে তা কবরের উপরে ছিটিয়ে দেয়। একটা বইয়ের ভেতরে থাকা শুকনো বেলি, রজনীগন্ধা, রঙ্গন একের পর এক ছড়িয়ে দিতে থাকে অনুরূপভাবে, আর ঝরা গলায় বলল, কেমন আছো তারা? জানি ভালো নেই। একা কেউ ভালো থাকে থাকে না, আমিও ছিলাম না, কিন্তু এখন থাকবো। আমার ধ্রুব তারা এসেছে, ওকে নিয়ে ভালো থাকবো আমি। ঝরঝর করে হেসে ফেলে নিষ্প্রাণ। অদ্ভুত সে সিটির সুর বেজে ওঠে তার গোলাকার ওষ্ঠে ধরে। ঘাড় বাঁকিয়ে আরেকটি কবরের দিকে তাকায় নিষ্প্রাণ, যেখানে সমাহিত তার চোখের সামনে আত্মহতি দেওয়া সেই নারী, যার জঠর থেকে জন্ম নিয়েও সে একটা রাতের জন্য তার বুকে ঘুমাতে পারেনি। বিকেল 5টা, মৃয়মান সূর্যের আলো, ধূসর আকাশ ধীরে ধীরে লুপ্ত হচ্ছে নীলাভ কালচে মেঘে। গরুগম্ভীর মুখ করে বসে আছে আয়েন্দ্রি, চিন্তিত মুখশ্রিত চকচকে চোখ। প্রবেশের ক্ষীণ গলার প্রশ্নে ধ্যান ভাঙে আয়েন্দ্রির। হাত বাড়িয়ে তাকাতে ফিসল হাসে প্রবেশ। কি ভাবছিস? কিছু না। আয়েন্দ্রি ভার্সিটির গেটের দিকে চোখ স্থির রেখে মোলায়েম গলায় বলল, প্রাণ আজ আসেনি কেন? প্রবেশ সহজ গলায় বলল। ও গ্রামে গিয়েছে। আয়েন্দ্রি ভুরু উঁচু করে তাকালো, চোখের কোণে ভাঁজ ফুটিয়ে বলল, কেন? তা তো জানি না, সকালে মেসেজ করেছিল, তারপর মোবাইলে সুইচ অফ। আয়েন্দ্রি শঙ্কিত হলো, তাকে কিছু না জানিয়ে চলে গেল। আয়েন্দ্রির চোখে মুখের বিরস ভাব বুঝতে পারে প্রবেশ, আশাসিত গলায় বলল, চিন্তা করিস না, চলে আসবে, হয়তো জরুরি কাজ ছিল তাই হুট করেই চলে গিয়েছে। আয়েন্দ্রের চিন্তা কমল না, খুটখুট করছে নিষ্প্রাণের চিন্তা তার মস্তিষ্কে। কণ্ঠে গভীরতা টেনে প্রশ্ন করল, তুই কখনো প্রাণের বাসায় গিয়েছিস? প্রবেশ মাথা ঝাঁকালো। আয়েন্দ্রির তটস্থ গলায় ফের প্রশ্ন করে, ওর ঘরে গিয়েছিস? ওকে আমার আজব লাগে। চট করে হেসে ফেলে প্রবেশ, তার চোখে চাটুকারিতা। ফিসেল গলায় বলল, দরিয়ার জল বলে মৎস্য কইর না ফরফরানি। আছি আমি তোমার সঙ্গে নিরবধি। এইসব চিন্তা কেন তোর হাজাইরা? আয়েন্দ্রি বিষিয়ে ওঠা কণ্ঠে বলল, আরে এই, আমি তোকে ফাজলামি করার মতো কি বললাম? ভালোবাসিস নিষ্প্রাণকে? আয়েন্দ্রির কণ্ঠে মৌনতা নেমে আসে, ঠোঁটের কোণের অনাবিল হাসিটা বন্ধ হয়ে যায়। নিষ্প্রভ চোখে নামে জলপুকুরের অথই জল। আয়েন্দ্রি পাশ ফিরে নিজেকে লুকাতে ব্যস্ত হয়। প্রবেশ ঠান্ডা গলায় বলল, ছেলেটা খারাপ না, একটু অন্যরকম, কিন্তু তুরমুখী মেধাবী। নিজেকে গুটিয়ে রাখে ঠিকই, কিন্তু প্রয়োজন মেলে ধরে। ও আসলে এক অদ্ভুত। ততবারই ওর বাসায় গিয়েছি, কখনো ঘরে প্রবেশ করার অধিকার পাইনি। নিচে দাঁড়িয়ে থাকি, ওর ঘর থেকে বেরিয়ে আসে। এমনকি মেছে অন্যদের সাথেও তেমন সখ্যতা নেই নিষ্প্রাণের। কাউকে ওর ঘরে কখনো যেতে দেয় না। একাগ্র চিত্তে তা শ্রবণ করছে আয়েন্দ্রি। প্রবেশ থামতেই হুট করে বলল, ওর বুয়া? বুয়া পাশের ঘরে রান্না করে, খেতে ইচ্ছে হলে সেখান থেকে খেয়ে আসে। আয়েন্দ্রির দৃষ্টি ক্রমশ প্রশস্ত হচ্ছে, টনটন করছে মস্তিষ্ক। কোনো মানুষ এতটা ইন্ট্রোভার্ট কি করে হয়? প্রবেশ নিজ থেকেই বলল, এসব আমাকে সীমান্ত বলেছে। প্রথমে আমি অবাক হয়েছি, পরে মনে হয়েছে স্বাভাবিক। কেন? প্রবেশ দুর্বেদ্য হাসলো, বিগলিত গলায় বলল, নিষ্প্রাণ ছোটবেলা থেকেই একা বড় হয়েছে। মানুষের সাথে বিশেষ সখ্যতা গড়ে উঠতে একটু সময় লাগবে। হয়তো ওর হেজিটেশন। এই তোর কথাই ভাবনা, কত দ্রুত তোকে ভালোবেসে ফেলেছে। কিন্তু চিন্তা কর, গত 16 মাসে ও তোকে খেয়াল করেনি। আর কখনো করলো হায়, আর যখন করলো হায়। প্রবেশের অদরে খেলে গেল দুষ্ট হাসি। আয়েন্দ্রি বরফের মতো জমে আছে, তরলে পরিণত হতে বেশ সময় লাগবে। তৎক্ষণাৎ দৌড়ে আসে তৃণা। কিছু বোঝে ওঠার আগেই আয়েন্দ্রির হাত ধরে তাকে টেনে তোলে। হকচকিয়ে ওঠে আয়েন্দ্রি, অধৈর্য গলায় বলে, কি হয়েছে তোর? পাগল হয়েছিস? তৃণা গাল ভর্তি উচ্ছ্বাস নিয়ে বলল, সারাক, স্যার তোকে ডেকেছেন, জলদি চল। আয়েন্দ্রি প্রতিক্রিয়া করার সময় পেল না, আর তাকে জোর করে টেনে নিয়ে গেল তৃণা। টুম করে প্রবেশের ফোনের মেসেজ টোন বেজে ওঠে, তা দেখে অধৈর্য ঝরে মিষ্টি হাসি। প্রফেসর জামিনী তার ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম করবেন, তাতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তিনি একজন মেয়ে খুঁজছেন। প্রফেসর স্মারক থেকে আয়েন্দ্রির নাম রেকমেন্ড করে। রবীন্দ্রসঙ্গীত শুনেই মাথা হায়াত আয়েন্দ্রির। সে কোনোভাবেই রাজি নয়। জামিনী তাকে রিকোয়েস্ট করে অনুষ্ঠান হতে আরও 1 মাস। ততদিনে নিয়মিত চর্চা করলে ভালো কিছু হবে বলে তিনি আশা রাখেন। মনে সাহস সঞ্চয় হচ্ছে না আয়েন্দ্রির। সে নারাজ। আয়েন্দ্রিকে কমন রুমের এক পাশে নিয়ে যায় স্মারক, বিনীত গলায় বলল। আয়েন্দ্রি অপ্রস্তুত গলায় বলল,
স্যার, রবীন্দ্রসঙ্গীত আমার পক্ষে অনেক টাফ একটা ব্যাপার। কিন্তু স্যার। আয়েন্দ্রির কথার মাঝেই তার মোবাইলের বিরক্তিকর রিংটোন বেজে ওঠে। নিষ্প্রাণের নম্বরটা দেখে অপল ব্যয় না করেই ব্যস্ত সমস্ত হয়ে রিসিভ করে আশা ভরা গলায় বলল, হ্যালো হ্যালো প্রাণ। ওপাশ থেকে কোনো শব্দ হলো না। আয়েন্দ্রি নিরাশ হলো। ক্ষণপল পূর্বে সোনালি রোদ্দুরে ঝকমকে ওঠা মুখটার নিষ্প্রভতা চেয়ে যায়। ক্ষুণ্ণ হয় তার মন। চোখে নামে কাতরতা। টলটলে চোখ দুটো প্রশস্ত করতে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। বিভ্রান্তি করে পরিস্থিতি এড়াতে অন্যদিকে ফিরে চোখের পানি মুছে ফেলে আয়েন্দ্রি। শাহরুখ ভ্রু বাঁকায় কুচকানো চোখে চেয়ে জিজ্ঞাসু গলায় বলল, আয়েন্দ্রি জমাট গলায় বলল, হুম। আচমকা আবারও মোবাইল বেজে ওঠে। ব্যগ্র হয়ে তার রিসিভ করে কমন রুম থেকে বেরিয়ে আসে আয়েন্দ্রি। এক নাগারে বলতে থাকে, হ্যালো হ্যালো প্রাণ, কথা বলছিস না কেন তুই? হ্যালো। কোনো উত্তর এলো না। আয়েন্দ্রি মোবাইল কান থেকে নামিয়ে বিষণ্ণ চোখ দুটো দিয়ে তাকাতেই দেখে কল কেটে গেছে। দৈবক্রমে নিজের কাঁধে কারো স্পর্শ পেয়ে সপ্রতিভ হয় আয়েন্দ্রি। পেছন ফিরতে চমকিত হয় সে। প্রাণ। নিষ্প্রাণ বজ্রদীর্ঘ হাতে চেপে ধরে আয়েন্দ্রির হাত। তার রঞ্জিত চোখের দিকে তাকে আত্মা শুকিয়ে আসে আয়েন্দ্রির। ছটফটে পা দুটো লম্বা লম্বা ফেরে সিঁড়ি বেয়ে নামতে থাকে নিষ্প্রাণ। ভয়ে কম্পিত হচ্ছে আয়েন্দ্রির দেহ। নিষ্প্রাণের পায়ের সাথে পা মেলাতে পারছে না সে। তবুও চলছে। সিঁড়ি দিয়ে নামতে গেলে বাম দিকে কাউন্টার, সেখানে দেয়ালের সাথে চেপে ধরে আয়েন্দ্রিকে নিষ্প্রাণ। ভয়ে নেত্রযুগল মুদিত করে আয়েন্দ্রি। শ্বাসরুদ্ধ করে নিষ্প্রাণের পরবর্তী কাজের জন্য অপেক্ষা করছে। কিন্তু আয়েন্দ্রিকে অবাক করে দিয়ে নিষ্প্রাণ। কোনো সারা শব্দ না পেয়ে পিটপিট করে চোখের পল্লব মেরে ধরে আয়েন্দ্রি। সিঁড়ির শেষ প্রান্তটুকুতে তিন পাশেই ঘেরাও। এক পাশে সিঁড়ি, অন্য পাশে কাউন্টার আর আরেক পাশে হাফ দেয়াল। সেই হাফ দেয়ালের পাশে কাউন্টারের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ। বুকে হাত ভাঁজ করে এক হাঁটু ভেঙে দেয়ালে সেটে রেখেছে। আয়েন্দ্রির পাশ দিয়ে নেমে গিয়েছে কয়েকজন প্রফেসর। ভার্সিটি বন্ধের সময় হয়ে এসেছে। আয়েন্দ্রি বিতৃষ্ণ গলা চিৎকার করে ওঠে, পাগল হয়েছিস তুই? এমন করলি কেন? মিষ্টি করে হাসল নিষ্প্রাণ। সরস গলায় বলল, আমি তো পাগলই। এই ছোট্ট বাক্যে আয়েন্দ্রির গর্জে ওঠা রাগ স্তিমিত হলো। সকাতরে চেয়ে বলল, কখন এসেছিস তুই? নিষ্প্রাণ হালকা করে মাথাটা ঘোরালো। নমনীয় গলায় বলল, একটু আগেই। আয়েন্দ্রি অতলে স্পর্শী চাহনিতে অবলোকন করে নিষ্প্রাণকে। এলোথেলো চুল, শুষ্ক ওষ্ঠাধর, ম্লান চোখ। ব্যথিত হয় আয়েন্দ্রি। ভেজা গলায় বলল, এখনো কিছু খাসনি? বাসায় যাইনি তো। ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যাব। আয়েন্দ্রি আকুঞ্চিত চোখে চেয়ে বলল, তাই বলে না খেয়ে থাকবি? হাসে নিষ্প্রাণ। নির্মল গলায় বলল, তোর বাসায় খাবো, চল। আয়েন্দ্রি চঞ্চল হেসে নিষ্প্রাণের মাথা ভর্তি চুলে হাত গলিয়ে দেয়। ফিসেল গলায় বলল, চুল কাটিস না কেন তুই? কাকের বাসা। অত্যন্ত শান্ত স্বরে বলল নিষ্প্রাণ। কাটবো। আয়েন্দ্রি মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি যেন এই কাকের বাসা আর না দেখি। আচ্ছা চল, এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমার। ঝরা হাসে আয়েন্দ্রি। গম্ভীর চোখে চেয়ে আছেন আলফাজ সাহেব। তার চাহনিতে নিষ্প্রাণের হাবভাবের কোনো পরিবর্তন হলো না। সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে। টেবিলের এক পাশে দাঁড়িয়ে আছেন ঝুমা, তার পাশ ঘেঁষেই আয়েন্দ্রি। আলফাজ সাহেব বেজায় বিরক্ত হলেন নিষ্প্রাণের এহেন আচরণে। একরাশ বিরক্তি নিয়ে বললেন, কি করা হয়? মুখে দেওয়া খাবারের লোকমা গিলতে গিয়েও পারল না নিষ্প্রাণ। চোখ তুলে তাকিয়ে আনাম্র গলায় বলল, খেয়ে নেই স্যার, তারপর কথা বলি। চোখের কোন বাঁকে আয়েন্দ্রির দিকে তাকালো নিষ্প্রাণ। চাতুর চাহনি। আলফাজ সাহেব চড়া হলেন। অসহ্যকর চাহনি দেখে মেয়েকে দেখলেন। আয়েন্দ্রির কাতর চোখে শান্ত হলেন তিনি। খাবার টেবিলে আর কোনো কথা হলো না। খাওয়া শেষে নিজের ঘরে গেলেন আলফাজ সাহেব। বসার ঘরে বসে আছে নিষ্প্রাণ। অনুদেখ নিরুত্তেজ স্থির। চট করে তার পাশে বসে আরিশা একগাল হেসে বলল, থ্যাংক ইউ। জানো, অলিক স্যারকে কোচিং থেকে বের করে দিয়েছে। আই এম সো হ্যাপি। নিষ্প্রাণ চোখে এসে স্নিগ্ধ স্বরে বলল, অলওয়েজ বি হ্যাপি। আরিশা ফিক করে হেসে ফেলে। চটপটে গলায় বলল, আই, তুমি বিয়ে করছো কবে? আমি আপুকে বলেছি আমাকে বিয়েতে একটা লাল শাড়ি কিনে দিতে। লাল টুকটুকি সাজবো আমি। ইস, কবে হবে তোমার আর আপুর বিয়ে? নিষ্প্রাণ মিষ্টি করে হেসে ঝরা গলায় বলল, যখন তোমার আপু কবুল বলবে।
আরিশা উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, আরে আরে, জলদি জলদি করো, আমি কিন্তু খুব সাজবো। ওকে কিউটি। তীক্ষ্ণ স্বর ভেসে আসে আইনদির, রঞ্জিত চোখে কাটকাট গলায় বলল, এক চর মেরে দাঁত ফেলে দেব, যা এখান থেকে। আরিশা মুখ ভর্তি হাসি নিয়ে ফিসেল গলায় বলল, এমন করছো কেন? তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি নাকি? আইনদ্রি রাগ দেখিয়ে বলল, বেয়াদব মেয়ে কোথাকার, যা এখান থেকে। দুই বোনের কথায় মুচকি হাসেন নিষ্প্রাণ, তার চোখে চোখ পড়তে লজ্জায় কাতর হয় আইনদ্রি। কিছু সময় পর আলফা সাহেব আসেন, নিষ্প্রাণ তাকে দেখে বিগলিত হাসে, সম্মানপূর্বক উঠে দাঁড়ায়, নিষ্প্রাণকে বসতে বলেন আলফা সাহেব। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, সন্ধ্যা রাত ক্রমশ নিশুতি রাতের দিকে ধাবিত হচ্ছে। আলফা সাহেব ভারী গলায় প্রশ্ন করলেন, ফ্যামিলিতে কে কে আছে? নিষ্প্রাণ আলতো চোখে তাকায় আইনদ্রির দিকে, ওরে চাহনির মানে আইনদ্রি কি বলেনি তার সম্পর্কে? নিষ্প্রাণ মোলায়েম গলায় প্রত্যুত্তর করে, সবাই আছে। আইনদ্রি ভরকে যায়, দম বন্ধ করে কিছু বলবে তার আগে আলফা সাহেবের কঠোর দৃষ্টিতে থমকে যায়। আর নিষ্প্রাণের দেওয়া উত্তরে ক্ষুব্ধ হলেন আলফা সাহেব, ক্ষুণ্ণ গলায় বললেন, মানে কি? নিষ্প্রাণ শীতল চোখে চেয়ে স্বাভাবিক গলায় বলল, যার কেউ নেই পুরো দুনিয়াটাই তার, সেক্ষেত্রে সবার পরিচয় দেয়া কি আদৌ সম্ভব? আলফা সাহেব মুখ বিকৃত করলেন, মনে মনে রাগ চড়ে গেল তার। তাচ্ছিল্যের সুরে বললেন, আমার মেয়েকে বিয়ে করতে চাও, আর সেই মেয়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া? বিয়ের পর আমার মেয়েকে ভরণ পোষণ করতে পারবে তো তুমি? নিষ্প্রাণ তার মায়াময় চোখের নিকট চাহনি আবদ্ধ করলো আয়েন্দ্রের তরল মুখে, তারপর ঠোঁটে, এই ঠোঁটের জন্যই এত কিছু, এই ঠোঁটের মালিকানা সত্য তাকে পেতেই হবে। তার ধ্রুব তারাকে তার চাই, তার অমর রচনের একমাত্র তারা করে চাই। নিষ্প্রাণ নজর ঘোরায়, প্রলম্বিত শ্বাস ফেলে নিরুদ্বেগ গলায় বলল, আমি তো এখানে আপনার জামাই হয়ে আসিনি, ধ্রুবতারার বন্ধু হয়ে এসেছি, মায়ের ছেলে হয়ে এসেছি, আরিশার ভাই হয়ে এসেছি। একবেলা খাওয়ার জন্য কাউকে খোটা দেয়া কোনো ভদ্রলোকের কাজ বলে আমি মনে করি না। তেতে উঠলেন আলফা সাহেব, ক্ষোভিত গলায় বললেন, কি বলতে চাও তুমি? কোন যোগ্যতার ভিত্তিতে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? ভালোবাসার যোগ্যতায়। তীব্র রাগের পরিস্ফুটন ঘটালেন আলফা সাহেব, রিনটিনে গলায় বললেন, তুমি আমার মেয়েকে ভালোবাসো, শুধু এই একটা কারণেই আমি আমার মেয়েকে তুলে দেব? ভাবলে কি করে তুমি? আলফা সাহেবের বিস্ফোরিত রাগে ধুকবুক করে ওঠে আইনদ্রির অন্তরিন্দ্রিয়, ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে বলল, বাবা, তুমি একটু ওর কথাটা শোনো। আলফা সাহেব কর্কশ্বরের বর্ষণ ঘটালেন, নিষ্প্রাণ সমাহিত, তার কোনো প্রতিক্রিয়া নেই। আইনদ্রির চোখ ভিজে ওঠে, তা দেখে একবার পলক ফেলে তাকায় নিষ্প্রাণ, চোখের কোণ সংকুচিত করে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকে। আলফা সাহেব উগ্রমূর্তি ধারণ করলেন, বললেন, কারো দায়িত্ব নিতে হলে নিজেকে আগে তার যোগ্যতা অর্জন করতে হয়। ধরে নাও মাটিতে দাঁড়িয়ে চাঁদ সবাই দেখে, কিন্তু তাকে পাওয়ার আশা করতে নেই। নিষ্প্রাণ মনস্কনে হাসে, যোগ্যতা? তার যোগ্যতাকে টাকার অঙ্কে পরিমাপ করা হচ্ছে, কিন্তু এই মানুষটা জানেই না যে অর্থের বড়াই সে করছে। নিষ্প্রাণের কাছে তার মূল্য জিরো। তিনজন আলফা সাহেবকে কেনার ক্ষমতা রাখে নিষ্প্রাণ, কিন্তু আপাতত সে তার পরিচয় সকলের অগোচরেই রাখবে। আর রাজন শিকদার নিষ্প্রাণকে শর্ত দিয়েছে, একজন সাধারণ মানুষের মতোই তাকে তার জীবন অতিবাহিত করতে হবে। অনার্স কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে কাউকেই তার পরিচয় দিতে পারবে না। নিষ্প্রাণ এইটাকে তার করা অন্যায়ের মাসুল মনে করে, কিন্তু রাজন শিকদার ভেবে রেখেছেন অন্য কিছু। তিনি নিষ্প্রাণের সুস্থ মস্তিষ্কের প্রমাণ চান, এক প্রাণহীন পুরুষের মাঝে প্রাণের সঞ্চারণ চান, যে মানুষ নিজের হাতে তার জন্মদাতা পিতাকে খুন করেছে। চিকিৎসার জন্য নিষ্প্রাণকে পাঠানো হয় ইংল্যান্ড। 12 বছর সেখানেই কাটায় নিষ্প্রাণ। তাকে স্বাভাবিক জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসতে হয় নিজের দেশে। নিষ্প্রাণ বেশ কিছু সময় নীরব থাকলো, নীরবতা কাটিয়ে সহজ গলায় বলল, আমি আপনার কাছে সময় চাইছি, মাত্র 2 বছর দেবেন আপনি আমাকে। আমি কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি রানী বানিয়ে রাখবো। যদি সে যোগ্যতা আমি অর্জন করতে না পারি, তাহলে আমার আকাশের ধ্রুবতারাকে আমি আপনার হাতে সমর্পণ করে যাব। সব বাবা মাই তার সন্তানের ভালো চায়, মেয়েদের বাবা মা আরও এক ধাপ এগিয়ে। তাদের অনেক কিছু ভাবতে হয়। 2 বছর অনেকটা সময়। ভাবুন, দেখুন, সঠিক সিদ্ধান্ত নিন। আজ সবাই চায়, তাকে পাওয়া সম্ভব নয়, তা জেনেও তাকে পেতে চায়। এসব মানুষের স্পর্ধা নয়, তাদের অনুরক্তি, প্রেম।
চাঁদকে পাওয়া জরুরি নয়, চাঁদের অনুরূপ যে কেউ তার জ্যোৎস্নায় আকাঙ্ক্ষিত মানুষটির অমানিসীকে আলোকিত করতে পারে। আলফা সাহেব কথা বাড়ালেন না, বিরক্তি করলেন না কোনো, কিন্তু নিষ্প্রাণ বিচলিত নয়। তার ধ্রুবতারাকে তো কেউ কেড়ে নিতে পারবে না, তার ছায়াও নয়। আধার কালো নাবালকের উপর থালার মতো চাঁদ, ঝকমকে তারা কৃষ্ণকায় নবলোক ভেদ করে সমহিমায় উঁকি দিচ্ছে, খিলখিল করে যেন হাসছে। তার নিচে দাঁড়িয়ে নিষ্প্রাণ আয়েন্দ্রির কঠোর দৃষ্টি হৃৎপিণ্ড ফুঁড়ে দিচ্ছে। তার জ্বলন্ত গলায় বলল, সমস্যা কি তোর? ভালোভাবে কথা বলতে পারিস না? এইসব কি বলছিলি বাবাকে? নিষ্প্রাণ একটা দীর্ঘশ্বাস টেনে নেয়, অদর সরিয়ে তা নিঃসৃত করে মিহি গলায় বলল, যা সত্যি তাই বলেছি, এর চেয়ে ভালো জবাব আমার কাছে ছিল না। তাই বলে তুই? আয়েন্দ্রির কথার মাঝপথেই তার হাত মুষ্টিবদ্ধ করে নিষ্প্রাণ। আপাঙ্গিকতেও কাজ করে বসে আয়েন্দ্রির হাতে শক্ত করে অধর চেপে ধরে। হতভম্ব হয়ে যায় আয়েন্দ্রি। তরলে ভরে ওঠে আখিদয়, চন্দ্রিকার ক্ষীণ আলোতে তা চিকচিক করে ধরা দিচ্ছে নিষ্প্রাণের চোখে। অপ্রেমে ও মায়ায় নিজের হাত ছোঁয়ায় আয়েন্দ্রির গালে ঝনঝনিয়ে ওঠে আয়েন্দ্রির নিদ্রিত নারী মন। ভারী শ্বাস ফেলে আচ্ছন্ন চাহনিতে তাকাতে সরব গলায় প্রশ্ন ছড়ে নিষ্প্রাণ। ভালোবাসিস আমাকে? ডুকরে ওঠে আয়েন্দ্রি, ভারী বর্ষণ জড়িয়ে অস্পষ্ট স্বরে বলল। হুম। নিষ্প্রাণ চোখে হাসে। আয়েন্দ্রির হুম শব্দে নিষ্প্রাণের পুরুষ মনে কাতরতা দেখা দেয়, দাম্ভিকতার সাথে বলল, ভরসা রাখ আমার উপর। আয়েন্দ্রি তার চোখের ধারা দমন করে, ঝাপসা চোখ দুটো মুছে নিয়ে নিরেট গলায় বলল, বাসায় যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি। সাবধানে যাবি। ওকে মাই লাভ, বাই, সি ইউ সুন। আয়েন্দ্রিকে বিদায় জানিয়ে চলতে শুরু করে নিষ্প্রাণ, ছোট ছোট পা ফেলে অদম্য চলা। আয়েন্দ্রি অনিমেষ চেয়ে থাকে আবছা আলোতে, একটু একটু করে মিলিয়ে যাচ্ছে নিষ্প্রাণ তমসাচ্ছন্ন নীরব পরিবেশে। সেই গলিতে ঢুকে চঞ্চল মনে হাঁটতে থাকে নিষ্প্রাণ, তরক করে মস্তিষ্ক জেগে ওঠে সেই কুকুরের কথা। নিষ্প্রাণ তার শুষ্ক অধরে বলাই করে সিটি বাজাতে থাকে, কিন্তু কুকুরটিকে কোথাও দেখতে পেল না সে। থমকে যায় নিষ্প্রাণ, সোডিয়াম বাতির আলোতে এধার ওধারে তাকেও কোনো কিছু তার দৃষ্টিগোচর হলো না। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, নিষ্প্রাণ আনম্র গলায় তাকে ডেকে জিজ্ঞেস করে কুকুরটির কথা। লোকটি জানায় আজ সকালে একটা গাড়ির নিচে চাপা পড়ে কুকুরটি। সারাদিন রাস্তায় পড়েছিল প্রাণহীন দেহটি। সন্ধ্যার দিকে সিটি কর্পোরেশনের লোক এসে দেহটাকে নিয়ে যায়। বিষণ্ণ শ্বাস ফেলল নিষ্প্রাণ। লোকটি চলে যায় তার গন্তব্যে। নিষ্প্রাণের মনে হলো সেই কালা কুকুরটি লেজ নাড়াতে নাড়াতে তার সামনে এসে দাঁড়িয়েছে। নিষ্প্রাণ বিনা দ্বিধায় বসলো, কুকুরটির মাথায় হাত বোলালো, নরম গলায় বলল, তোর সাথে শেষবারের মতো দেখা হলো না রে, ক্ষমা করিস আমায়। কুকুরটি সশব্দে ডেকে ওঠে। নিষ্প্রাণ অদ্ভুতভাবে ঘাড় নাড়িয়ে সিটি বাজাতে থাকে। বিভাব সুরতপ্ত কিরণে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে নিষ্প্রাণ আর আয়েন্দ্রি। উষ্ণতায় অতিষ্ঠ জনমানবপূর্ণ জায়গাটিতে দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে তারা। 20 দিন হসপিটালে শুয়ে বসে কাটিয়ে একটা তিক্ত অনুভূতির জাতাকলে নিষ্পেষিত হচ্ছিল সীমান্ত। তাই আর দেরি না করে সীমান্তের বড় ভাই তাকে বাসায় নিয়ে যায়। সীমান্তকে দেখতেই তাদের এলাকায় আসে আয়েন্দ্রি আর নিষ্প্রাণ। কিশোরী বিকেলে ভিড়ভাট্টা প্রচুর। গন্তব্যে ফেরা মানুষগুলো তখন তটস্থ, উদ্বিগ্ন, বিচলিত। সময়কে ডিঙিয়ে যত দ্রুত সম্ভব ফিরতে হবে। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েও কোনো বাস পেল না নিষ্প্রাণ, যাতে তারা নির্বিঘ্নে চড়তে পারে। গাদাগাদে ঠাসাঠাসি করে ওঠা মানুষগুলোর অবস্থা দেখে গা গুলিয়ে উঠছে আয়েন্দ্রির। তবুও থেমে থাকার নয়, বাধ্য হয়ে অনেকটা মনের বিরুদ্ধে গিয়ে একটা বাসে ওঠে দুজনে। সিট খালি নেই, পেছন থেকে কোটি কতক মানুষ দাঁড়িয়ে আছে। আয়েন্দ্রি অস্বস্তিকর চোখে তাকায়। আয়েন্দ্রির উচ্চাটন বুঝতে পেরে নিষ্প্রাণ রুদ্ধ শ্বাস ফেলে। বাসের মাঝামাঝি গিয়ে বাম দিকে সিটের সাথে ঘেঁষে দাঁড়ায় সে। আয়েন্দ্রিকে দাঁড় করায় নিজের সামনে। বাস চলতে শুরু করে। লোকাল বাস হওয়ায় একটু পর পরে আরও কিছু মানুষ বাসের ভেতরে ওঠে। ফুঁসতে থাকে নিষ্প্রাণ। আয়েন্দ্রির সামনে কৃষ্ণাঙ্গ দেহের একটা ছেলে এসে দাঁড়ায়। নিষ্প্রাণ আয়েন্দ্রির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, ঘুরে দাঁড়া ধ্রুবতারা। আয়েন্দ্রি বিরক্তি করলো না। আজকাল মীরা নিজের সেফটির জন্য সামনের ব্যাগ নিয়ে চলতে দ্বিধাবোধ করে না। নিষ্প্রাণের দিকে ঘুরে দাঁড়িয়ে আয়েন্দ্রির পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটির চোখ বলে দিচ্ছে নেশায় পেয়েছে তাকে। চলন্ত বাসের সাথে তাল মিলে ছেলেটি একটু একটু করে আয়েন্দ্রির দিকে চেপে আসে। নিষ্প্রাণের কুপিত দৃষ্টি, কিন্তু তার দৃষ্টিগোচর হলো না আয়েন্দ্রির। মন আল্লাহ পাকের এক অদ্ভুত সৃষ্টি নারী, তাকে কিনা বোঝা যায় না। সত্যি কি তাই? হ্যাঁ তাই।
নিজের শরীরে অনাকাঙ্ক্ষিত এক গোছা তুলোর স্পর্শ নারীর রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। সেখানে কাঙ্ক্ষিত যন্ত্রণাময় ছোঁয়াতেও নারীর মন পুলকিত হয়। আয়েন্দ্রিরও তাই আজ হচ্ছে নিষ্প্রাণের এতটা কাছে সে আর আগে কখনোই আসেনি। তার নিমগ্ন দেহে আছড়ে পড়ছে নিষ্প্রাণের শ্বাস, ঝলসে দিচ্ছে তার দেহ পিঞ্জর। ড্রাইভার গাড়ির ব্রেক কষতে নিষ্প্রাণের বুকের উপর আছড়ে পড়ে আয়েন্দ্রি, লজ্জার সংকোচে শিউরে ওঠে সে। তার নারী সত্তা নিষ্প্রাণের দৃঢ় বুকের পাটাতনের স্পর্শে বিগলিত হতে থাকে। নাজুক চোখে নিষ্প্রাণের মুখের দিকে তাকায়। নিষ্প্রাণ দৃঢ়, কঠোর, প্রকোপিত, কিন্তু তা ধারণা করতে পারল না আয়েন্দ্রি সে প্রফুল্ল চিত্তে চেয়ে আছে নিষ্প্রাণের দিকে। কৃষাঙ্গ ছেলেটিকে ধাক্কা দিতেই আয়েন্দ্রি হেলে পড়ে নিষ্প্রাণের বুকে। তাতে খানিকটা প্রসন্ন হয় আয়েন্দ্রি, কিন্তু রোশনাল জ্বলে ওঠে নিষ্প্রাণ। আয়েন্দ্রির বাম দিকের সিটে এক দম্পতি বসে আছে। পুরুষটিকে বুকের সাথে জড়িয়ে আছে 6-7 বছরের একটি মেয়ে। ঘুম জড়ানো আঁখি দুটো খুব কষ্টে মেলে রাখতে চায় বাচ্চাটি। নিমিজিমি চোখে আয়েন্দ্রিকে দেখে। আয়েন্দ্রি দুই হাতে নিষ্প্রাণের শার্ট খামচে ধরে আছে। মিটিমিটি হেসে বাচ্চাটির সাথে চোখের ইশারায় ভাবের আদান প্রদান করছে। খোলা জানালা দিয়ে হুড়হুড়িয়ে উষ্ণ বায়ু ঢুকছে। গাড়ি স্লো হতেই নিষ্প্রাণ তার কাঁধের ব্যাগ নামিয়ে আয়েন্দ্রির পিঠের উপর রাখে, যাতে করে আর কারো স্পর্শ না লাগে তার ধ্রুবতারার শরীরে। চোখাচোখির এক পর্যায়ে বাচ্চাটি ফিক করে হেসে ফেলে। তার বাবা মুগ্ধ গলায় বলল। রেনি হৃদয় গলা হাসে। আয়েন্দ্রির দিকে তাকিয়ে চোখ নাচিয়ে দন্তপাটে বের করে। মায়া লাগে আয়েন্দ্রির। বাচ্চা বাচ্চা চোখ দুটো তাকে টানছে। নিষ্প্রাণের দিকে তাকাতেই ক্ষুণ্ণ হয় সে। এই ছেলেটা এমন কেন, কেমন অদ্ভুত। আচমকায় নিজের কোমরে কারো ছোঁয়া অনুভব করে আয়েন্দ্রি। তার সপ্রতিভ মন নিষ্প্রাণের দিকে চেয়ে আছে। ধীরে ধীরে সে স্পর্শ গভীর হয়। আয়েন্দ্রি মৃদু গলায় বলল, প্রাণ। মুহূর্তে নিষ্প্রাণের উগ্র চেহারা দেখে অন্তরাত্মা কেঁপে ওঠে আয়েন্দ্রির। সেই স্পর্শ নিষ্প্রাণেরই ছিল। পেছনের সিট নিজের হাত বাড়াচ্ছিল দেখে নিষ্প্রাণ নিজেই আয়েন্দ্রির কোমরে হাত রাখে। এক হাতে ব্যাগ, অন্য হাতে আয়েন্দ্রির কোমর। নিজেকে পুরো দস্তুর ঠেসে রেখেছে সিটের বাড়ন্ত জায়গাটার সাথে। কষে এক লাথি বসা ছেলেটির উড়োতে। অকস্মাৎ সংঘটিত ঘটনা ছেলেটা ধরাস করে পড়ে যায়। বাসভর্তি মানুষ হকচকিয়ে ওঠে। হেল্পার চেঁচামেচি শুরু করতে ড্রাইভার বাস থামায়। নিষ্প্রাণ আয়েন্দ্রির কাছ থেকে সরে এসে ছেলেটার গেঞ্জির কলার ধরে মুখে টপটপ কয়েকটা ঘুষি মেরে বসে। আয়েন্দ্রি থরথরে কাঁপতে থাকে। ছোট্ট মেয়েটির বাবা উঠে এসে বলল। আয়েন্দ্রি ভয়াতুর চোখে নিষ্প্রাণের হিংস্রতা দেখছে। ছেলেটাকে ইচ্ছে মতো ঘুষি মারছে, সাথে লাথি। বাসের অনেকেই থামাতে গিয়েও ব্যর্থ। একটু সুযোগ পেতে ছেলেটি বাস থেকে নেমে পড়ে। দ্রুত পায়ে নামে নিষ্প্রাণ। ছেলেটির পিঠে এক লাথি বসাতে হুমড়ে খেয়ে পড়ে। আয়েন্দ্রি বাস থেকে নেমে আসে। নিষ্প্রাণের হাত চেপে ধরে ভীত গলায় বলল, প্রাণ থাম, প্লিজ থাম। ছেলেটির মুখ দিয়ে লহুর ধারা বইছে। শীর্ণ শরীরে এর চেয়ে বেশি আঘাত সয়ে নেওয়ার ক্ষমতা তার নেই। ছোট্ট বাচ্চাটি বাবার কোল থেকে ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে। পুরুষটি বলল,